CC5 এর পিওর অ্যানালিসিস তো লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তার সত্যি কথা বলতে সাজেশন দেওয়া যায় না। হ্যাঁ, আমি এখানে বলতে পারি যে ইম্পর্টেন্ট কোশ্চেন কি, মানে কোনগুলো আসবে কোনগুলো আসবে না। তোমরা যদি প্রিভিয়াস দুটো ইয়ারও যদি দেখে নাও 2022, 2021, 2020, তো আইডিয়া পেয়ে যাবে যে কি লেভেলের কোশ্চেন আসে। মাপার বইটাকে ফলো করবে অবশ্যই। মাপার বইটা স্ট্যান্ডার্ড বুক, সেখান থেকেই যে কোশ্চেনগুলো আছে তুমি যদি মাপার বই থেকে পুরোটা তুলে দাও, মানে যা লেখা আছে সেটাই তুলে দাও, তো ফুল নাম্বার পাবে, ভালো নাম্বার পাবে। মাপার বইটা কিন্তু দারুণ করে লেখা আছে। আমরা যারাই পড়াই না কেন সেই মাপার বইকেই ঘুরে ঘাড়ে পড়ানো হয়। তো লিমিট কন্টিনিউটি সেটা একটা গ্রুপ, আর ডিফারেন্সিবিলিটি একটা গ্রুপ। অনেক ছেলেপেলে কি করে, লিমিট কন্টিনিউটিটাতে এত ডুবে থাকে ডিফারেন্সিবিলিটিটাকে ইগনোর করে বা ডিফারেন্সিবিলিটি পর্যন্ত যায় না। প্রিভিয়াস দিনের অভিজ্ঞতা থেকে বলছি, ডিফারেন্সিবিলিটি থেকে দারুণ কোশ্চেন আসছে। ডিফারেন্সিবিলিটিটা আমি যাদের সাপ্লি আছে তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আগে ওটাই পড়ো। ডিফারেন্সিবিলিটিতে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো হচ্ছে বড় বড় থিওরামগুলো, যেগুলোকে বলা হচ্ছে ইউনিট 3টা, যেটাকে বলা হচ্ছে ইউনিট 3 মানে গ্রুপ সি। প্রথম লাস্টের যে ডিফারেন্সিবিলিটি যে জায়গাটা সেটা হচ্ছে যে ফাংশনের ডেরিভেটিভ হবে কিনা সেটা যাচাই করা, মানে ডেফিনেশন থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ হবে কিনা যাচাই করা। 2 নম্বর হচ্ছে রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম। রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম খুব ইম্পর্টেন্ট। তার আগে হচ্ছে ডারবক্স থিওরাম, যেটাকে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি বলে। তো ডারবক্স থিওরামটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ডারবক্স থিওরামটাই কিন্তু প্রতি বছর পরীক্ষার সময় এসছে, মানে আসে। তার মধ্যে ওর অ্যাপ্লিকেশন হিসেবে দিস ওয়ান, এটা কিন্তু রোলস থিওরামের গল্প। রোলস থিওরাম টুয়াইস ডিফারেন্সিবল যদি হয় তাহলে যেন মিন ভ্যালু থিওরামটাকে আলটিমেটলি কভার করা হয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এইখানে একটা কোশ্চেন আছে, দেখতে পাচ্ছ যে যদি এরকম ফাংশন হয় তাহলে এই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা, এই ফাংশনে অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা। রিমেন ইন্টিগ্রেশনে তোমরা দেখেছিলে এই কোশ্চেনটা, যে অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করবে। যদি অ্যান্টি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে কোনো একটা ডিফারেন্সিয়েবল ফাংশন যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তার জাম্প ডিসকন্টিনিউটি থাকতে পারে না। অর্থাৎ যদি এর ডেরিভেটিভটা এফ এক্স হয়, এফ এক্স এর মান দিস ওয়ান, এটা তো জাম্প ডিসকন্টিনিউটি থাকতে পারে না। তার মানে কি এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স সমান সমান এফ এক্স হতে পারে না, তাহলে ফাই এক্সিস্ট করতে পারে না। এটা মানে এর অ্যান্টি ডেরিভেটিভ নেই। এটা কার অ্যাপ্লিকেশন? ডারবক্স থিওরাম অ্যাপ্লিকেশন। তো তুমি দেখবে এটা বইতে করে দেওয়া আছে, হয় তোমার এখানে 1 এটা 0 থাকতে পারে। তো এই প্যাটার্নের কোশ্চেন তুমি বলতে পারবে যেটা একদম প্রতি বছরই আসবে, এবার এসছে মানে পরের বার আসবে? আমি যে না, এটা বলা যায় না। তো এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে ডারবক্স থিওরামের অ্যাপ্লিকেশন। সো ডারবক্স থিওরামটা ভেরি 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 ইম্পর্টেন্ট, পড়তে হবে ঠিকঠাক করে। তার অ্যাপ্লিকেশন হিসেবে থাকছে এটা কি, কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাহলে ভাগ করলেও ফাংশনটা ডিফারেন্সিবল বলা আছে, মানে এটা এর সঙ্গেই কোশ্চেন। কিন্তু সি যদি এ বির মধ্যে থাকে, ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, তাহলে ভাগের ডিফারেন্সিয়েশনটাও এক্সিস্ট করবে, আর ডেফিনেশন থেকে তোমাকে এটা দেখাতে হবে। ভালো কোশ্চেন, কিন্তু আগে থেকে না করা থাকলে পারবে না। আমি কিছু কোশ্চেন সলভও করে দিচ্ছি। এইচ টেন্স টু 0 এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দুবার শুধু মাঝে একটা এফসি নিতে হবে, দিয়ে এফসিটা আবার মাইনাস করে দিতে হবে। যেহেতু এফটা ডিফারেন্সিবল তার জন্য এই রেজাল্টটা ঘটবে, খুব ইম্পর্টেন্ট। আমরা সাধারণত এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কমন কোশ্চেন, ডাইরেক্ট কমন কোশ্চেন কিন্তু তেমন নেই, সবগুলো ঘোরানো। কিন্তু এটা একটা কোশ্চেন পারা যাবে যদি ট্রিক জানা থাকে, এটা পারা যাবে ট্রিক জানা থাকলে। এই ফাংশনটা কেন ডিফারেন্সিয়েবল? কারণ স্কোয়ার আছে বলে। কিন্তু এর ডেরিভেটিভ করার পর ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। ডেরিভেটিভ করার পর ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, ওই জন্য ডেরিভেটিভ ফাংশনটা নট কন্টিনিউয়াস, তার মানে এর ডিফারেন্সিয়েবল আরেকবার ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। এটা দারুণ একটা প্রবলেম, এটা খুব পরিচিত ইম্পর্টেন্ট প্রবলেম। টোটাল এটা 5 নম্বর দিয়েছে, মানে ঠিকই আছে। তাহলে প্রথমটা 2 নম্বর, তারপর এটা 5 নম্বর। কোনো একটা ফাংশন তার ডেরিভেটিভ নট কন্টিনিউয়াস, তাহলে 0 পয়েন্টে ডেরিভেটিভ ভ্যালু বের করতে হবে, আর নট ইকুয়ালস টু 0 পয়েন্টে পাতি ডিফারেন্সিয়াল করতে হবে। তো এটা একটা পরিচিত কোশ্চেন। তাহলে এই কোশ্চেন পরিচিত, এ নাম্বার কোশ্চেনটা পরিচিত, বি নাম্বারটাও কোশ্চেনটা পরিচিত। নিচের কোশ্চেনটা একদম পরিচিত, কারণ এটা একদম পরিচিত কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা সচরাচর আসে না, বাট এসছে। তারপর কোনো একটা ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে মানে কি, ডেরিভেটিভটা গেটা 0 দেখাতে হবে। আর ল্যাগ্রাঞ্জেস থিওরাম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করে দিস ওয়ান, এটাও খুব ইম্পর্টেন্ট। কি করবো, 1 + x-টাকে ভাগ করে দিয়ে করতে পারো, বা ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করে। এটা কিন্তু ট্রিকি টাইপের কোশ্চেন। ট্রিকি কেন? কারণ
এই ইনইকুয়ালিটিগুলো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন আসে। তো ল্যাগ্রাঞ্জের থিওরামের অ্যাপ্লিকেশন হিসেবে মাপার বইতেও এরকম টাইপের কোশ্চেন করা আছে। 14 এর যেটা আছে সেটা হচ্ছে টেলর থিওরামের অ্যাপ্লিকেশন, মানে ম্যাকলরিনস থিওরাম বা টেলর থিওরাম অ্যাপ্লিকেশন। টেলর থিওরামের অ্যাপ্লিকেশন এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বি নাম্বারটা দেখতে পাচ্ছ ল্যাপিটাল রুলের অঙ্ক। এটা কিন্তু ল্যাপিটাল রুল, এক্স টু দি পাওয়ার এক্স এর লিমিটিং ভ্যালু তোমাকে বের করতে বলছে। তো ল্যাপিটাল রুল মানে লগারিদমিক নিয়ে এই ভ্যালুটা বের করতে হবে। তারপরে দুটো প্রবলেমের মধ্যে এই প্রবলেমটা অনেকেই ইগনোর করে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমার একটা কনসেপ্ট। আর লাস্টেরটা টেলর সিরিজের ইনফাইনাইট সিরিজ এগুলো আছে, সেই সাইন এক্স এর এক্সপানশন বের করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, ডিফারেন্সিবিলিটিটা আগে অ্যান্সার করার চেষ্টা করবে। তো ডিফারেন্সিবিলিটি থেকে কী কী কোশ্চেন আসতে পারে আমি একটা ছোট্ট করে একটা সাজেশন করেছি, আমি তোমাদেরকে পড়ানোর পরেই সাজেশনটা পুরো একদম টাইপ করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কিন্তু সাজেশন বলা যায় না, ইম্পর্টেন্ট কোশ্চেনের কালেকশন বলা যেতে পারে। এখানে যে যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনগুলো যে একদম হুবহু পড়ানোর মধ্যে আছে তা নয়, আর যদিও বা পড়ানোর মধ্যে থাকে তো একদম পারফেক্টলি যে লিখতে পারবে তা নয়, কিন্তু এইগুলো প্রচুর ডেডিকেশন থাকলে তবেই লিখতে পারবে। যেমন এই অঙ্কটাও কিন্তু ঘেটে ফেলবে অনেকে, এটা পরিচিত প্রবলেম, মনে পড়ে এই প্রবলেমগুলো দেখেছো কোনোদিন? এই প্রবলেমগুলো দেখেছো? কিন্তু এটা মানে এটা তোমাকে পারফেক্টলি লিখতে হবে যে কেন ডিফারেন্সিয়েবল হচ্ছে, কেন টেলর থিওরেম অ্যাপ্লাই করতে পারছো, থিটার মান 1/2 লিমিটিং ভ্যালু কেন হচ্ছে, এটা তোমার পারফেক্টলি লিখতে হবে, নাহলে কিন্তু পারবে না। তো যদি কেউ মনে করো যে স্যার আমি অ্যানালাইসিসের অত ডেপথে ঢুকতে চাইছি না, কোন কোন কোশ্চেনগুলো আগে আমার অ্যান্সার করা উচিত, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব ডেফিনেশন থেকে যে অঙ্কটা আছে সেটা আগে অ্যান্সার করবে। তোমাদের ভাগ্য খুব ভালো থাকলে ডাইরেক্ট রোলস থিওরেমের স্টেট অ্যান্ড প্রুফ থাকবে, নাহলে ডারবক্স থিওরেমের স্টেট অ্যান্ড প্রুফ থাকবে। ডারবক্স থিওরেম আসার এবার হাই চান্স আছে ডারবক্স থিওরেমটা রেডি করে নেবে। ডারবক্স থিওরেম খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। রোলস থিওরেম খুব ইম্পর্টেন্ট, রোলস থিওরেম যদি বাই চান্স না আসে তাহলে মিন ভ্যালু থিওরেম আসবে, কোচি মিন ভ্যালু থিওরেম আসতে পারে। এছাড়া টেলর থিওরেমের অ্যাপ্লিকেশন হিসাবে কিছু একটা অঙ্ক আসতে পারে। তার মধ্যে এবার যেটা হাই চান্স আছে সেটা হচ্ছে লগারিদমিক বা 1+x⁴m, তার এক্সপানশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। টেলর সিরিজ এক্সপানশন থেকে ওটা করা যায়, বা লগারিদমিক 1+x এর এক্সপানশন ভেরি 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 ইম্পর্টেন্ট। e⁴x এর এক্সপানশন, যেমন লাস্ট কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য টেলরস ইনফাইনাইট এক্সপানশন অফ সাইন এক্স, এটা 5 নম্বর দিয়েছে। মানে আমি তো বলবো একদম শুরুতেই এই কোশ্চিনটাই যে পার্সনই হোক না কেন আগে এই কোশ্চিনটা অ্যান্সার করা উচিত। কারণ আমরা সাইন এক্স ফাংশনের এক্সপানশন বের করার, সাইন এক্স ফাংশনগুলোর এক্সপানশন যেমন বলি খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে সাইন এক্স, তারপরে হচ্ছে তোমার মেবি 2 নম্বর হচ্ছে কস এক্স হলে কি হবে, আমি যে এই দুটো সেম জিনিস। 3 নম্বর হচ্ছে এফ এক্স এর মানটা যদি e⁴x হয়, সেটাও খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর বলছে এফ এক্স এর মানটা যদি আমি 1+x⁴m, আগে তো আমরা যখন পড়তাম তখন এই লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট ছিল, ভেরি 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 ইম্পর্টেন্ট, অল্টারনেট ইয়ারে আসতো। তারপরে হচ্ছে লগারিদমিক অফ 1+x, এই এক্সপানশন, আর তার সঙ্গে ভ্যালিডিটিটা চাইবে কিন্তু, যে কোন জায়গায় হচ্ছে ভ্যালিডিটিটা বের করো, সাইন এক্স সব জায়গায় কি হবে কিনা সেই ভ্যালিডিটিটা বের করো। তো সাইন এক্স এর এক্সপানশন বের করা একদম সর্বপ্রথম, এটা দেয়, দিত না হয়তো সচরাচর, কারণ এটা খুব সহজ ছিল। তো এই কোশ্চেনগুলোর মধ্যে এটাই এসছে 2022-এ, তোমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন আসার হাই চান্স আছে, হাই চান্স। আর 5 নম্বর দিয়ে দিচ্ছে মানে তুমি পারফেক্টলি পড়ে যাবে, দিয়ে দেখবে ঠিকঠাক অ্যান্সার করতে পারছো। কেউ যদি বলে যে স্যার এগুলো একটা দেখিয়ে দিন, তা দেখিয়ে দিতে পারি। আর যদি বলো যে না এই মুহূর্তে আর দেখিয়ে দিতে হবে না, বরঞ্চ আপনি বলুন যে কোন বইতে আছে, তাহলে আমি বলবো মাপার বইতে আছে। কারণ তোমাদের এখন বইটা দেখিয়ে দিলে ভালো হয়, কারণ অনেকে মাইক্রো জেরক্স করবে, কোথায় কোথায় না কোথায় ছুটবে। তো তাদের জন্য অন্তত আমার কোন বই কোন জায়গায় আছে একটু বলে দিলে ভালো হয়। ওকে, মাপার বই খুঁজে পাচ্ছি না, মাপার বই ছাড়া আমার চলে না, তো মাপার বই আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছো? ওয়েট, এই হলো আমার এসকে মাপার বুক, যেটা ছাড়া যেন বলে না যে সকাল বিকালের ভাত হজমই হবে না। তো এই সেই বই, এই বইয়ের যে এক্সপানশনগুলোর কথা বলছিলাম, সেই এক্সপানশনগুলো হচ্ছে, আমার বইটা একটু পুরনো হতে পারে, 360 পেজ নাম্বার 360, তার এক্সপানশনে 9.7.5 আর্টিকেলের 1 e⁴x দেওয়ার চান্স আছে, সাইন এক্স 2 নম্বরে দিয়েছিল।
2 নম্বরে এইটুকু রে বাবা, এইটুকু না, এই পর্যন্ত, সরি, এই পর্যন্ত 5 নাম্বার দিয়েছিল, যথেষ্ট। কি করতে হয় বলো তো, Rn এর লিমিটিং ভ্যালুটাকে 0 দেখাতে হয়। অথবা তোমার 3-এর দাগের 3-এরটা, এবার 3-এরটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে লগারিদমিক দিয়ে যেটা আছে সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু 3 আর 4-এর গুলো, 3 আর 5-এর গুলো কিন্তু একটু কঠিন, যাই বলো না কেন। তবু আমরা পড়িয়ে দিয়েছিলাম, এটাও তুমি করে নিতে পারো। ভালো একটা এক্সাম্পল, ভালো একটা জায়গা। ওকে, এছাড়া এছাড়া এটা এটা অ্যান্সার করার চেষ্টা করবে, একদম দারুণ ইম্পর্টেন্ট। আর ল্যাপিটাল রুলের কিন্তু একটা অঙ্ক আসবে। তো ল্যাপিটাল রুলের অঙ্ক যদি আসে, এটা ল্যাপিটাল রুলের অঙ্ক, পাতি লিমিট বের করার গল্প, অ্যাটলিস্ট এই অঙ্কগুলো তো পারবে, ইয়েস অর নো? পারা উচিত, হ্যাঁ না? না, কি করবে এটাকে, এটাকে তুমি এফ এক্স সমান সমান ধরে নেবে যে এফ এক্স সমান সমান আমার এক্স টু দি পাওয়ার এক্স, আর এক্স টেন্স টু জিরোতে কিন্তু এর ফর্মটা কী হবে বলো তো, যে এটা হচ্ছে আমার 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 ফর্ম অ্যাজ এক্স টেন্স টু 0। তাহলে 0 টু দি পাওয়ার 0 ফর্ম, 0 টু দি পাওয়ার 0 ফর্ম মানে ল্যাপিটাল রুল ইউজ করতে হবে, তাহলে লগারিদমিক ইউজ করে নাও। লগারিদমিক অফ এফ এক্স সমান সমান এক্স ইন্টু লগারিদমিক অফ এক্স হলো। তারপরে তুমি বলবে যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস লগারিদমিক অফ এফ এক্স কত হয় আগে দেখে নিই, সেটা সমান সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস উপরে হবে তোমার লগারিদমিক এক্স আর নিচে লিখবে 1/x। ওকে, এটা দেখো এবার 0/0 ফর্ম, বলতে গেলে অবশ্য মাইনাস, আচ্ছা লগ 0 তো ভুল বললাম, তাহলে লগ 0 তো মাইনাস ইনফিনিটি, সরি, তাহলে এটা মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, তাহলে এটা মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, অসুবিধা কিছু নেই, মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মই লেখা উচিত, মাইনাস ইনফিনিটি করার দরকার নেই, কারণ আগে একটা মাইনাস গুণ করে দিলে কিন্তু হিসেব মতো এরকম হবে, তখন আবার এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার সমান কি হবে, মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, কেন 0 প্লাস ছিল, 0 মাইনাস দেয়নি কেন, কারণ আমি জানি লগের মানটা এক্সিস্টই করে 0-র পজিটিভ দিক দিয়ে, কারণ লগ -1 এক্সিস্ট করে না, সেই জন্য এটা ল্যাপিটাল রুল ইউজ করলে 1/-x, আর এটা -1/x²। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে ক্যালকুলেট করলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, দিয়ে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এটা উল্টে গিয়ে এক্স হবে, তাহলে ফাইনাল ভ্যালু হচ্ছে 0। তাহলে যেহেতু এই ভ্যালুটা 0, তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি, দেয়ারফর লগারিদমিকটাকে বাইরে বের করে নেই, কারণ লিমিট আর লগারিদমিক ইন্টারচেঞ্জেবল, তাহলে 0 প্লাস এফ অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার দিস ওয়ান, সেটা সমান 0। তাহলে এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু কত আসছে, এখান থেকে আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এটা মানে এক্স টু দি পাওয়ার এক্স সমান সমান ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এর অ্যান্সার হচ্ছে 1। তো ল্যাপিটাল রুলের একটা অঙ্ক আসার হাই চান্স আছে, যদি আসে তো এই অঙ্কটা অন্তত আগে অ্যান্সার করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? 2 নম্বরে আছে, মানে ছোট্ট বলে 2 নম্বরে এটা দিয়েছে, 2022 সালের কোশ্চেন, tan x বাই এক্স যেটা আছে, এটাও কিন্তু দারুণ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা বইয়ে করে দেওয়া আছে, যদি বলো কোন দুটোই দিয়েছো, করে দাও, ঠিক আছে। আচ্ছা, দুইয়ের দাগে যেটা আছে যে এফ ডবল ড্যাশ কন্টিনিউয়াসের এই যে গল্পটা, সেটাও মাপার বইতে কথায় আছে, তোমাদেরকে একটু বলে দেই। দারুণ কোশ্চেন, এটা পরীক্ষার সময় এসছে, মানে এটা যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি আমার বইয়ের রেসপেক্টে বলছি, বইটা যদিও আপডেটেড, কিন্তু তবু কত আর আপডেট করতে করতে এটা ব্যাকডেটেড হয়ে গেছে অলরেডি, কিন্তু মাপার বই খুব একটা পরিবর্তন করে না। তো এই একটা প্রবলেম যেটা তোমাদের বইয়ে আছে, 1/2 মানে 1/2 3 নম্বর, ইয়েস। তাহলে এটা হচ্ছে এক্সাম্পল 3, পেজ নাম্বার 357, ম্যাকলনস থিওরেমের ঠিক পরেই এই একটা এক্সাম, যেটা দারুণ, খুব ইম্পর্টেন্ট হলো। নেক্সট চলে আসো, tan x বাই এক্স, এরা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হবে। tan x বাই এক্স স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হবে মানে আমাকে দেখাতে হবে এই ডেরিভেটিভটা গ্রেটার 0। তাহলে tan x বাই এক্স স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, মাত্র 2 নম্বর দেওয়া আছে, মানে এটা আমাকে দেখাতে হবে ডেরিভেটিভটা গ্রেটার 0।
সেটা কি দেখানো যাবে নাকি খুব কঠিন? কি মনে হচ্ছে? ইনক্রিজিং ডিক্রিজিং এর কনসেপ্ট ইউজ করে। তার মানে ফাই ড্যাশ এক্স সমান সমান এর ডেরিভেটিভ করবে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার, এক্স ইন্টু টেন এক্স এর ডেরিভেটিভ মানে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স। তারপরে আর কি করা যেতে পারে এটাকে বলো? এবার এখান থেকে কত হবে? এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 345 পেজ নাম্বার এক্সারসাইজের অঙ্ক 21 এর অঙ্ক 21 এর প্রবলেম হচ্ছে দিস ওয়ান। 21 এর প্রবলেম হচ্ছে দিস ওয়ান। তো ফাই ড্যাশ এক্সটাকে স্ট্রিক্টলি গেটার জিরো দেখাতে হবে। তাহলে স্ট্রিক্টলি গেটার জিরো দেখানোর জন্য আমি উপরে যে টার্মটা আছে সেখান থেকে কি কি কমন নিতে পারি? এক হচ্ছে এক্স বাই এক্স একটা কেটে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে তোমার 1 বাই এক্স ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস এটা তোমার কথা হচ্ছে বাবা সাইন এক্স বাই এক্স ইন্টু কস এক্স। তাহলে নিয়ম অনুসারে আমরা যদি এটা লিখি এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তাহলে এখানে তোমার হবে 1 মাইনাস এটা এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু দিস ওয়ান, তাহলে তাই যদি হয় তাহলে এটা হবে এক্স মাইনাস কত হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স। ইয়েস অর নো? ঠিক বললাম? ইয়েস অর নো? Yes, sir. ওকে, তাহলে পরের লাইনে তুমি আরেকটা কাজ করতে পারো, এটা এক্স মাইনাস 1/2 সাইন 2x, আর নিচে তুমি নিতে পারো এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডেরিভেটিভ করার পর দিস ওয়ান। তারপর তুমি আরেকটা কাজ করতে পারো, এটা 2x মাইনাস সাইন 2x, আর নিচে হয়ে যাবে 2x স্কোয়ার কস স্কোয়ার এক্স। এবার এই উপরের টার্মটাকে প্রয়োজনে তুমি gx ধরে নাও, তাহলে gx বাই 2x স্কোয়ার কস স্কোয়ার এক্স, x বিলংস টু 0 থেকে π/2 মনে হয় খুব সম্ভবত, 0 থেকে π/2 ওপেন ইন্টারভ্যাল। এইটুকু ক্লিয়ার, 0 থেকে π/2 এর মধ্যে কসের মান নেগেটিভ হওয়ার তো চান্স নেই, স্কোয়ার আছে, তাহলে নিচেরটা পজিটিভ। এবার উপরেরটা কি হবে? উপরেরটা যদি পজিটিভ হয় তাহলে আমার মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। নাও gx সমান সমান 2x মাইনাস সাইন 2x, এটা আমার জানা আছে। তাহলে gx এটা হলে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 2 মাইনাস 2 cos 2x 2 মাইনাস 2 cos 2x মানে 2 1 মাইনাস cos 2x, তার মানে 2 এখানে যাবে 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স 4 ইন্টু দিস ওয়ান। এটা কিন্তু সবসময় গেটার জিরো ফর অল এক্স বিলংস টু 0 π/2। এটা ইমপ্লাই করলো যেহেতু এটা গেটার জিরো, তার মানে আমি বলতে পারবো দেয়ারফর g is strictly increasing, এটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তাহলে g যখন স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন হবে তাহলে দেয়ারফর হেন্স স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন মানে কি, হেন্স ফর অল x বিলংস টু 0, π/2 ওটা ইমপ্লাই করবে যে x এর মান তো 0 থেকে বড়, তাহলে এটা ইমপ্লাই করবে g অফ এক্সটাও স্ট্রিক্টলি বড়, তাহলে g অফ 0 থেকে বড়। কিন্তু g অফ x মানে হচ্ছে 2x মাইনাস সাইন 2x, সেটা গেটার g অফ 0 মানে 0, তাহলে এই টার্মটা গেটার 0। যেই তুমি এই টার্মটা গেটার 0 পেয়ে গেলে মানে g অফ 0টাই গেটার 0, এটা তুমি নাও লিখতে পারো g অফ 0টা গেটার 0,
যেই তুমি এটা পেয়ে গেলে গ্রেটার জিরো, তাহলে প্রয়োজনে আমরা এবার এটাকে নাম্বারিং কিছু একটা করে রাখবো। তাহলে ফ্রম ওয়ান, তাহলে দেয়ার ফর ফ্রম ওয়ান থেকে কি পাওয়া যাবে না, 5x তাহলে গ্রেটার জিরো। কেন? কারণ উপরেটা তো গ্রেটার জিরো হচ্ছেই, আর নিচেরটাও গ্রেটার জিরো। যেই তুমি 5x গ্রেটার জিরো পেয়ে গেলে সঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে হেন্স phi is strictly increasing function on 0 pi by 2. phi-টা তাহলে strictly increasing function on 0 pi by 2. আশা করি তোমরা বুঝতে পারছো কি বলছি। yes or no? yes or no? Yes, sir. তাহলে 5x greater 0 for all x belongs to 0 pi by 2, সেখান থেকে চলে আসলো phi-টা strictly increasing। আর এটাই প্রুভ করতে বলেছে। তো এই প্যাটার্নের প্রবলেম যদি পরীক্ষায় আসে আর তোমার যদি কোনোদিন না করা থাকে, তবু একটা আইডিয়া পাচ্ছ যে phi এর ডেরিভেটিভ বের করব, গ্রেটার জিরো দেখালেই হয়ে যাবে। কিন্তু phi এর ডেরিভেটিভ বের করতে গিয়ে আমি লাস্টে গিয়ে এখানে গিয়ে হচট খাচ্ছি। যখন এটা আসবে তাহলে নিচেরটা তো গ্রেটার জিরো, তাহলে উপরটা গ্রেটার জিরো দেখালেই হবে। তাহলে নিচেরটা গ্রেটার জিরো, উপরেরটা গ্রেটার জিরো দেখালেই আমরা কিন্তু পেয়ে যাব। তুমি এখানে বলেও দিতে পারো যে হিয়ার 2x² cos স্কোয়ার এক্স গ্রেটার জিরো হবে ফর অল x বিলংস টু 0 pi by 2। তাহলে এটা তুমি বলে দিলে। নাও এবার gx-টা গ্রেটার জিরো দেখালেই হয়ে যাবে। তাহলে উই নাও প্রুভ দ্যাট gx গ্রেটার জিরো। ঠিক আছে, নিজের মতো করে লিখবে। বেশি নাম্বারও ছিল না, 2 নাম্বার মাত্র ছিল, দুই ছিল, তাহলে 2 এর জন্য ঠিকই আছে, 2 এর জন্য ঠিকই আছে। এবার এই যে প্রবলেমগুলো যেটা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু একদম পরিচিত প্রবলেম। yes or no? এটা কিচ্ছু বলারই নেই, একদমই পরিচিত প্রবলেম। ঠিক বলছি? হ্যাঁ না? না ঠিক বলছি নাকি ঠিক বলিনি? হ্যাঁ স্যার, এটা করে দিয়েছেন। করে দিয়েছিলাম না, বলো যে করা যাবে কিনা। করে দিয়েছিলাম থেকে বড় কথা করা যাবে, করা যাবে। ওকে, সবাই বলছো এটা করা যাবে। এটা কি করতে হবে, মাঝখানে একটা এফসি ঢুকিয়ে দিতে হবে, দিয়ে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে এদিক ওদিক কায়দা করলে চলে আসবে। মানে এটা মানে হচ্ছে 1/2 লিমিট h টেন্ডস টু 0 f অফ c প্লাস h মাইনাস f অফ c, প্লাস করে দিলে f অফ c, তাহলে এটা মাইনাস যদি তুমি নিয়ে নাও f অফ c মাইনাস f অফ c মাইনাস h, আর নিচের দিকে কিন্তু একটা h। তার মানে এর পরের লাইনে এটা 1/2 লিমিট h টেন্ডস টু 0 f অফ c প্লাস h মাইনাস f অফ c ডিভাইডেড বাই h, এটা একটা। আর ওখানে একটা মাইনাস কমন নিলে লিমিট h টেন্ডস টু 0 f অফ c মাইনাস h মাইনাস f অফ c বাই h। এবার খুবই স্বাভাবিক যেহেতু ডিফারেন্সিয়েবল তাহলে তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই এক্সিস্ট করবে। তাহলে এই টার্মটা ক্ষেত্রেও কিন্তু তোমরা যদি কেউ বলতে যে এটা ডিফারেন্সিয়েবল চেক করতে গেলে আগে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করতে হবে, মানে মনে করো তোমরা কেউ বললে যে এটা h টেন্ডস টু 0 প্লাস আগে নেব, তাহলে 0 প্লাস নিলে f অফ c প্লাস h মাইনাস f অফ c মাইনাস h বাই 2h নেব। ইয়েস নো, h টেন্ডস টু প্লাস। তাহলে যখন তুমি এখানে প্লাস নেবে তাহলে এটা প্লাস, পরের লাইনে এটাও প্লাস, তারপরের লাইনে শোনো যখনই এটা প্লাস করলে এবার কি করবে, এটা লিমিট, এটা তাহলে কি হবে, এটা ডিফারেন্সিয়েবল, আর এই মানটা হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি মাইনাস। আচ্ছা, এখানে আমি কি করতে পারি, এটাও প্লাস লিখবো। প্লাস লিখলে কি করবো এখানে, যে লিমিট মাইনাস এইচটাকে তো আমার এটা এইচ আছে না, তো এইচটাকে কে ধরে নাও, তাহলে মাইনাস এইচ সমান কে ধরে নাও, তাহলে আমরা এটা বলবো কে টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সি প্লাস কে মাইনাস এফ অফ সি বাই, তাহলে মাইনাস কে হবে, আর এখানে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা আউট হয়ে গিয়ে এমন হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? 1/2 রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি, আর এটা হয়ে যাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? তারপরে আমি বলবো যেহেতু সিন্স
এফ ড্যাশ সি যেহেতু এক্সিস্ট তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি সেটা এফ ড্যাশ সি এর সঙ্গে সমান। তাই যদি হয় তাহলে এটা পাবো 1/2, এটাও এফ ড্যাশ সি প্লাস এফ ড্যাশ সি দিয়ে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এফ ড্যাশ সি। এবার সিমিলারলি আমি লেফট হ্যান্ডটা বের করবো আর দুটো ইকুয়াল হয়ে যাবে দিয়ে প্রমাণ। বুঝতে পারলে আমার কথা? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? হ্যাঁ না না? একদম ক্লিয়ার? বুঝেছো রে বাবা? ডিফারেন্সিবিলিটিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। তোমরা যদি আমাকে কেউ বলো যে স্যার কোন চ্যাপ্টারকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আমি যেটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত পাস করা কিচ্ছু না, কিন্তু খুব সিরিয়াসনেসের অভাবের জন্য হয়তো সমস্যাটা হচ্ছে। তাহলে এই ধরো কত সুন্দরভাবে কোশ্চেনগুলো করা যাচ্ছে। এটা তুমি একটা পেলে তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এটা এক্সিস্ট করলো। সিমিলারলি আমাকে বলতে হবে সিমিলারলি লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মাইনাস এইচ বাই 2h, ওটাও আবার সিমিলারলি দেখাবো। সিমিলারলি এটা সমান সমান এফ ড্যাশ সি, হেন্স আমরা ডাইরেক্ট বলে দেবো যে ওর ভ্যালুটা এফ ড্যাশ সি এর সঙ্গে সমান। বুঝতে পেরেছো? আচ্ছা, এই কোশ্চেনটা কি তোমাদের কি মনে হচ্ছে এটা কি হবে? এটাও তো একটা ভালো কোশ্চেন, 2 নম্বর দিয়েছিল, ভালো কোশ্চেন, খারাপ কোশ্চেন নয়। কিন্তু এই কোশ্চেনগুলো ওই যে বললাম ডেফিনেশন থেকেই আসতে হবে। তুমি অন্য কোনো টেকনিক দিয়ে করতে পারবে না, তোমাকে ডেফিনেশন থেকেই আসতে হবে। তাহলে 1/f ড্যাশ সি তার লিমিটিং ভ্যালু কত হবে না হবে সেগুলো থেকে আসতে হবে। তাহলে আমার হাতে কি বলে দেওয়া আছে? এফ ড্যাশ সি এক্সিস্ট, তার মানেই বলে দেওয়া আছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি সেটা হচ্ছে এফ ড্যাশ সি। আর এটা মানে কি লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এটাই এক্সিস্ট। তাহলে ওটা এক্সিস্ট মানে এই লিমিটটা এক্সিস্ট, এটা তোমার গিভেন কন্ডিশন। আবার এটা নট ইকুয়াল বলা আছে, এফ সিটা নট ইকুয়াল বলা আছে, নট ইকুয়াল না হলে তো নিচে আছে না ফাংশনটা। তাহলে নাও আমি এক এক করে বলবো যে লেফট হ্যান্ড 1/f তার ড্যাশ সি কত হবে? এটা সমান সমান হবে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস লেফট হ্যান্ড মানে 0 মাইনাস, তাহলে 1/f সি প্লাস এইচ মাইনাস 1/f সি আর নিচে হচ্ছে এইচ। বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস নো? হ্যাঁ না না? ডেফিনেশন তো তাই হচ্ছে রে বাবা। Yes, sir. তারপর লাইনে কি পাচ্ছ? লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এখান থেকে বলো আমাকে এইচ টেন্ডস টু 0 মাইনাস এই যদি হয় তাহলে এটা কি হচ্ছে শোনো, 1/f অফ সি প্লাস এইচ মাইনাস 1/f অফ সি আর নিচে হচ্ছে এইচ, তাই না? তারপরে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এটা লসাগু করো, লসাগু করলে এইচ থাকছে এফ অফ সি প্লাস এইচ থাকছে আর এফ অফ সি থাকছে, ওকে। আর উপরে হচ্ছে তোমার একটা এফ অফ সি মাইনাস এফ অফ সি প্লাস এইচ। বুঝেছো আমার কথা? আমি ইচ্ছে করে না এটা মাইনাস কমন নিলাম রে বাবা। তাহলে মাইনাস কমন নিয়ে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এই টার্মটাকে আমি লিখতে পারি তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। আর এদের একটা তার সঙ্গে আবার আরো একটা টার্ম আছে, ওটা গুণ করে দাও, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 1/f অফ সি প্লাস এইচ ইন্টু এফ অফ সি। এদের মান কত হবে? এটা আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট সি, আর নিচে যেহেতু ডিফারেন্সিয়েবল তাহলে কন্টিনিউয়াস তো অবশ্যই, তাহলে এইচটা এখানে বসে যাবে, ওখানে এইচ বসে গেলে কত হচ্ছে এফ অফ সি প্লাস 0 আর একটা এফ অফ সি তো আছেই, তাহলে স্কোয়ার। কিন্তু এফ তো ডিফারেন্সিয়েবল, তাহলে এফ ডিফারেন্সিয়েবল হলে এফ ড্যাশ সি বাই এফ সি তার স্কোয়ার। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? খুবই কঠিন এটা, পরীক্ষার হলে না লেখার মতো কি আছে? আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এটা আননোন এসছে, যদি ধরে নেই তা আননোন আসলে তো তুমি স্টেপগুলো তো জানো, ছোট থেকে তো করছো, ডিফারেন্সিবিলিটি ডেফিনেশন থেকে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিবিলিটি ভ্যালু আছে দিস, তাহলে এইভাবে করে যেতে যেতে আলটিমেটলি দিস।
এবার তুমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এমন পেলে, আমি বলছি সিমিলারলি, ওটা সিমিলারলিও বলতে পারো পরীক্ষার সময়। লাস্ট লাইনের আগের লাইনটা একবার বলবেন? লাস্ট লাইনের আগের লাইন মানে এটা? হ্যাঁ, ওই রাইট সাইডে লিমিট h টেন্ডস টু 0 1 বাই f অফ c প্লাস h ইনটু f অফ c। এফ তো ডিফারেন্সিবল, হ্যাঁ এফ তো ডিফারেন্সিবল, তাহলে এফটা সি এক্সিস্ট। তাহলে যে সমস্ত ফাংশনগুলো ডিফারেন্সিবল সেগুলো কন্টিনিউয়াস বটে। তাহলে ডিফারেন্সিবল ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে h টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ, সেটা তাহলে এফ অফ সি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে জিরোটা এখানে বসে যায়। মানে তুমি অন্যভাবে বলতে পারো যে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর মান এফ অফ এ কখন হয়, যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এটা এখানে বসে যায়, কন্টিনিউয়াস হলে এটা হয়। আরো ভালো করে বললে এরকম যে এটা সমান সমান এফ অফ লিমিট এক্স টেন্ডস টু এ এক্স বলা যায়। এটার মানে কি কন্টিনিউয়াস হলে লিমিটটা ভেতরে ঢুকে যায়। তাহলে যেহেতু কন্টিনিউয়াস তাহলে এই লিমিটটা এর ভেতরে ঢুকে যাবে, তাহলে ওর ভেতরে ঢুকে গেলে এইচ এর জায়গায় লিমিটটা বসবে, তাহলে জিরো হবে। তাহলে এফ অফ সি, আর একটা এফ অফ সি তো ছিলই, তাহলে এফ অফ সি এর স্কোয়ার হবে। বুঝেছো? হ্যাঁ সিমিলারলি আমরা যদি এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ করতাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ 1 বাই এফ ড্যাশ সি, সেটা সমান সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 বাই এফ সি প্লাস এইচ মাইনাস 1 বাই এফ সি, আর নিচে হচ্ছে এইচ। তাহলে এদের মানগুলো কি হবে? তাহলে আবার সেই একই নিয়ম, বুঝতে পেরেছো কথাটা? ইয়েস অর নো? তাহলে সেটা কমপ্লিট করবে, যে দুটো যেহেতু ইকুয়াল হচ্ছে তাহলে ডিফারেন্সিয়েবল হবে। তারপরে লাস্ট লাইনে যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 বাই এফ ডিফারেন্সিয়েবল সি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 বাই এফ ডেরিভেটিভ সি সমান সমান মাইনাস এফ ডেস সি বাই এফ অফ সি তার স্কোয়ার। যেহেতু এই দুটো এক্সিস্ট করছে আর সমান, তাহলে 1 বাই এফ তার ডেরিভেটিভ সি পয়েন্টে কি হবে, মাইনাস এফ ডেস সি বাই এফ অফ সি তার হোল স্কোয়ার। প্রমাণ শেষ। প্রোভাইডেড সাম কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে এফ অফ সি যেহেতু নট ইকুয়াল টু 0, না হলে এটা আবার এক্সিস্টই করতে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ। মানে ডিফারেন্সিয়েবল সংক্রান্ত যা যা গল্প দেখতে পাচ্ছ সেগুলো এরকম টাইপের দেখতে। দেখান। হয়েছে? হ্যাঁ স্যার। আসলে এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর ঘোরানো কোশ্চেন হতে পারে, সেই জন্য এই চ্যাপ্টারগুলো খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট। আমি তো একটা দুটো উদাহরণ দিচ্ছি, কিন্তু এগুলো সব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে দিস ওয়ান। স্যার 11 বিয়েটা একটু পড়িয়ে দেবেন? 11 বিটা দেখো, এফটা বলে দেওয়া আছে টোয়াইস ডিফারেন্সিয়েবল, মানে দুবার ডেরিভেটিভ করা যাবে। এফটা টোয়াইস ডিফারেন্সিয়েবল অন এ বি, তার মানে এফ ডেসটা এক্সিস্ট করবে, আর এফ এ এফ বি গুলো 0। আর এফ সিটা কি বলে দেওয়া আছে, গেটার 0 ফর সাম সি বিলংস টু দিস ওয়ান। প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট জাই বিলংস টু এ বি সাচ দ্যাট এফ ডেস জাই এর মানটাও 0, এফ ডেস জাই এর মানটাও 0। তাহলে সিন্স এফটা টোয়াইস ডিফারেন্সিয়েবল, তার মানে একবার ডিফারেন্সিয়েবল তো হচ্ছেই, কিন্তু এটা দুবার ডেরিভেটিভ করা উচিত ছিল। এটা হিসেব মতো টোয়াইস ডিফারেন্সিয়েবল কোথাও কাজে লাগছে না, এটা ডবল ডেরিভেটিভ হবে না তো, সেটাই হচ্ছে প্রশ্ন। টোয়াইস ডিফারেন্সিয়েবল কোথাও কাজে লাগছে না, সি বিলংস টু এ বি, যার জন্য এই ঘটনাই ঘটছে। তাহলে সিন্স এফ ইজ
twice differentiable on AB, twice differentiable, তাহলে একটা differentiable and continuous on ওর মধ্যে হবে, তাহলে তাই যদি হয় তাহলে therefore twice differentiable হলে f is continuous একটা কন্টিনিউয়াস অন একবার ডিফারেন্সিয়েবল হলেই তো কন্টিনিউয়াস হবে, আর 2 নম্বর হচ্ছে অ্যান্ড এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভ্যাল হয়, কিন্তু এটা ক্লোজড ইন্টারভ্যালে হয়ে যাচ্ছে কেন, কারণ টুয়াইস ডিফারেন্সিয়েবল ওর মধ্যে বলা আছে, তাহলে দিস ওয়ান, তাহলে দেয়ারফর বাই নাথিং টু প্রুভ, প্রমাণ কিন্তু হয়ে গেল। যদি আমার তাই হয়, আমার কেন যেন মনে হচ্ছে কোশ্চেন ভুল আছে, কেন, এটা ডবল ডেরিভেটিভ হবে, হ্যাঁ হ্যাঁ কি বলছো, বুঝতে পারছি না কি বলছো, মাপার বইতে ওই যে f ডট রাইটা সিঙ্গেল ডেরিভেটিভ তো বইতে ডাবল আছে, নট টুয়াইস ডিফারেন্সিয়েবল, তাহলে এটা ডবলই হওয়া উচিত, ডবল হওয়া উচিত, কিন্তু মাপার বইয়ে যে অঙ্কটা করা আছে ওটা ডাবল ডেরিভেটিভ কি বলা আছে, লেস দেন 0 বলা আছে, ডবল ডেরিভেটিভই 0 হওয়া উচিত, ডবল ডেরিভেটিভ না হলে এই কোশ্চেনটার কোনো মানে নেই। যদি এমন হয় তাহলে দেন বাই মিন ভ্যালু থিওরাম, there exists C belongs to open interval AB such that f of B minus f of A by B minus A সমান f dash C, হ্যাঁ না yes or no, yes or no, তা আমি যদি কথা বলি, যেটা আমি সি না লিখে যাই লিখলাম, যাই বিলংস টু দিস ওয়ান, তাহলে এফ ড্যাশ যাই হবে কি না, ইয়েস অর নো, এবার এফ এ এফ বি গুলো 0 বলে দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ যাই সমান এফ এ 0 এফ বি 0, তাহলে 0 মাইনাস 0 বাই বি মাইনাস এ দিস ইকুয়ালস টু 0, প্রমাণ শেষ। যদি সিঙ্গেল ডেরিভেটিভ হয় তাহলে নাথিং টু প্রুভ, সিঙ্গেল ডেরিভেটিভ হলে নাথিং টু প্রুভ, প্রমাণ করার আর কিচ্ছু নেই। আমার কথা কি বুঝতে পেরেছো, ইয়েস অর নো, কিন্তু হিসাব মতো এটা ডাবল ডেরিভেটিভ হওয়া উচিত, ডাবল ডেরিভেটিভ হলে তবেই তো এই অঙ্কটার আসল গল্পগুলো আসবে। স্যার ডবল ডেরিভেটিভ দিয়ে বলে দিই, ডবল ডেরিভেটিভ হলে দুটো হতে পারে, ডবল ডেরিভেটিভ মানে এফ অফ সিটা যদি আবার নেগেটিভ হয়, এফ অফ সি যদি গ্রেটার 0 হয় তাহলে ডবল ডেরিভেটিভটা হচ্ছে গ্রেটার 0 হবে, একবার হচ্ছে গ্রেটার 0 হবে, আর ট্রিপল ডেরিভেটিভ ক্ষেত্রে আবার ইকুয়াল 0 হবে। ডবল ডেরিভেটিভ দিয়ে তো ইকুয়াল 0 নেই, গ্রেটার 0 আছে, ওয়েট 14 অঙ্কটাতে ট্রিপল ডেরিভেটিভের ক্ষেত্রে ইকুয়াল 0 হবে, ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে গ্রেটার 0 হবে, ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে গ্রেটার 0 হবে। স্যার ডাবল ডেরিভেটিভের ক্ষেত্রে লেস দ্যান 0 এক্সারসাইজে আছে, হ্যাঁ লেস দেন 0, যদি এফ অফ সিটা লেস 0 হয়, না এফ অফ সিটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এফ ডবল ড্যাশ সিটা হচ্ছে লেস 0 হবে, আর এফ সিটা যদি লেস 0 হয় তাহলে এফ ডবল ড্যাশ 0টা গ্রেটার 0 হবে, এফ ডবল ড্যাশ যাইটা গ্রেটার 0 হবে। সো এই কোশ্চেনটা বেসিক্যালি ভুল, আর যদিও বা ভুল হয়, ধরে নাও এটা ভুল কোশ্চেন,
তাহলে আমি করব অ্যান্সার কি করে, আমি যে তাহলে আমরা ওটা আর ইউজই করব না, এই কন্ডিশন আন্ডারে এফ ড্যাশ আই ইকুয়ালস টু 0, তাহলে এটাই আবার প্রমাণ শেষ। পরীক্ষার সময় আমি কি করব যদি বলো, তাহলে আমার এই কন্ডিশনটা কাজে লাগছে না, এই কন্ডিশনটা আমার কাজে লাগছে না, আমার এমনি এই মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পরীক্ষার পারপাস এটা ঠিকই আছে। কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। পরীক্ষার পারপাসে এটাই, আমার এটাই বের করতে বলেছে, আমার ওই কন্ডিশনটা কাজে লাগছে না, ডাইরেক্ট ঠিক আছে। তোমরা কেউ যদি বলো যে স্যার না এটা ভুল নয়, আমি বলছি এটাই ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এই কন্ডিশনটা আমরা উজ্জ্ব করে রাখলাম, এই কন্ডিশনে লাগলো না, সিঙ্গেল ডেরিভেটিভের জন্য 0 হলো, ব্যাস ওইটুকু বললেই হয়ে যাবে। তাহলে আর ওই দিকের কন্ডিশনটা বাদ দাও। তাহলে আর যদি ওই কন্ডিশনটা তুমি ইগনোর করো, তাহলে এটা ঠিক আছে, হ্যাঁ হচ্ছে তো, এফ ড্যাশ যাই 0 হচ্ছে তো। তার কারণ হচ্ছে আরো একটা কথা আছে যে এফ ড্যাশ যাই ইকুয়ালস টু 0, ওটা তুমি ডাইরেক্ট রোলস থিওরাম অ্যাপ্লাই করেও বলতে পারো। কেন কেন? কারণ রোলস থিওরাম বলছে যদি কন্টিনিউয়াস হয় আর ডিফারেন্সিবল হয় আর এফ অফ এ আর এফ অফ বি যদি সমান হয়, তাহলে অন্তত একটা পয়েন্ট যাই পাওয়া যাবে, যার জন্য এফ ড্যাশ যাই ইকুয়ালস টু 0, তাহলে এটা ডাইরেক্ট রোলস থিওরাম, এটা স্টেটমেন্টটাই। কিন্তু কোশ্চেন ভুল, কারণ টোয়াইস ডিফারেন্সিবল লাগে না আর এই কন্ডিশনটা লাগে না। ওকে, আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। আর এই কোশ্চেনটা কিন্তু আসার একটা হাই চান্স আছে, বা এরকম লেভেলের কোশ্চেন কিন্তু আসার হাই চান্স আছে। এটা কি আমাকে বলতে হবে না দরকার নেই? স্যার এটা দরকার নেই, এক্সাম্পলে করে দেওয়া আছে বই। মানে এটা যদি সম্ভব হয় such phi exist and phi dash x equals to fx হলো, তারপর তুমি কি বলবে, তাহলে phi dash যখন fx, তাহলে বলবো phi is differentiable and phi dash 0 সমান সমান কত, phi dash 0 সমান সমান কত 1, আর phi dash 2 সমান সমান কত -1, তাহলে এটা নট ইকুয়াল। যেই নট ইকুয়াল হলো, তাহলে আমরা বলবো তাহলে দেন এভরি রিয়েল নাম্বার বাই ডারবুক থিওরাম লাইং বিটুইন -1 and 1, -1 1 এর মধ্যে যে কোনো রিয়েল নাম্বার কোনো না কোনো একটা সি থেকে পাওয়া যাবে। তাহলে সি বিলংস টু 0 আর 1, 0 আর 2, সি বিলংস টু 0 2 থেকে পাওয়া যাবে, যার জন্য phi dash c এর মানটা কে হবে। এবার কে এর মানটা যদি আমি বাই চান্স 1/2 ও চুজ করি, তাহলে এর মানটা 1/2 হবে। তো phi dash c 1/2 কোনোদিন হতে পারে, phi এর কি থার্ড কোনো ভ্যালু 1/2 আসার কোনো চান্স আছে? আমি তো জানি যে এর মানটা phi dash c মানে দিস 1, তাহলে এফ সির মানটা কত হবে 1/2 হবে। তাহলে এফ সির মান 1/2 যদি হয়, তাহলে এর 1/2 আসার তো কোনো চান্স নেই, which is a contradiction, so our assumption is wrong, so phi does not exist. এটা একটা টেকনিক। আর একটা টেকনিক হচ্ছে if possible let such phi exist and phi dash x equals to fx, then আমরা কি বলবো, phi is differentiable on 0 2, and we know that a differentiable function cannot have a jump discontinuity within the domain, but this phi dash function equals to this one which has a jump discontinuity on 0 to 2. তো jump discontinuity থাকতে পারে না, আবার তুমি বলছো jump discontinuity আসছে, which is a contradiction, দিয়ে মোটামুটি কনক্লুশন টানবে। আর তুমি যদি বলো না আমি বইয়ে যেটা আছে সেটাই লিখবো, তাহলে বইয়ে যেটা আছে ডারবুক থিওরামের ঠিক পরেই যেটা আছে, পেজ নাম্বার আমার বইয়ে 328, পেজ নাম্বার 328, ওয়ার্কআউট এক্সাম্পল 1, ঠিক ডারবুক থিওরামের পরেরটাই হলো। এবার বলো তো রে বাবা, এই কোশ্চেনটা কি করার দরকার আছে নাকি এটা তোমরা জানো? দারুণ কোশ্চেন, এটা পরীক্ষা আসার মতো, হ্যাঁ না? জানো কি? ইয়েস অর নো? এটা খুবই ভালো কোশ্চেন, আর যে কোনো মুহূর্তে আসতে পারে। ডিফারেন্সিবিলিটি থেকে এই লেভেলের কোশ্চেন আসতে পারে। ডিফারেন্সিবিলিটি থেকে আর কি কোশ্চেন আসে যদি কেউ জিজ্ঞাসা করো, তার উত্তর হচ্ছে 2022-2021 সালের কোশ্চেন। যদিও এটা অনলাইনে পরীক্ষা হয়েছিল, তবু 2021 সালের কোশ্চেনটা কি বলছে। সিসি ভাই 2021 সালে অনলাইনের কোশ্চেনটাই আমি ডিফারেন্সিবিলিটির আগে বলি, তারপর অন্য কিছু। কারণ আমার মনে হয়েছে ডিফারেন্সিবিলিটি তোমরা শুরু করলে তোমাদের কনফিডেন্স বাড়বে, ডিফারেন্সিবিলিটি শুরু করলেই কনফিডেন্স তোমাদের বাড়বে। এটা অনলাইনে পরীক্ষা হয়েছিল, কায়দা করে দিয়েছে, অনেক কোশ্চেন কায়দা করা আছে।
বলো তো রে বাবা, কোনো একটা ফাংশন তার ডেরিভেটিভ যদি গ্রেটার জিরো হয় তাহলে সেই ফাংশনটা ইনক্রিজিং হবে অ্যাট এক্স ইকুয়ালস টু সি। এই কোশ্চেনটা তোমাদের পরিচিত কোশ্চেন না? ইয়েস অর নো? ऐसे साइन ऑफ डेरिवेटिव फर्स्ट थ्योरमটা ফার্স্ট থিওরেমটা এটা পরীক্ষায় আসার মতো হলো। আর এফ এফ একটা ফাংশন এরকম দিয়েছে, শো দ্যাট এফ হ্যাজ এ ইনভার্স ফাংশন জি হুইচ ইজ ডিফারেন্সিয়েবল অন দিস ওয়ান। এটা কোশ্চেন আসার কোনো চান্সই নেই, কিন্তু এসছে কারণ তখন অনলাইনে পরীক্ষা হয়েছিল বলেই এরকম এসছে। ঠিক আছে, দরকার নেই, এটা প্রত্যেকটা কোশ্চেন অন্যরকম ছিল। আচ্ছা, শো দ্যাট if two function have equal derivative at every point on AB, then they differ only by a constant. এটা কি বলছে? কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি ইকুয়াল হয়, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি ইকুয়াল হয়, তাহলে সেই ফাংশনটা নাকি ডিফার করবে অনলি বাই এ কনস্ট্যান্ট। সেই ফাংশনগুলো ডিফার করবে অনলি বাই এ কনস্ট্যান্ট। এটা মানে কি, দুটো ফাংশন তাদের ডেরিভেটিভগুলো ইকুয়াল, ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় তাহলে সেই ফাংশনগুলো ডিফার করবে বাই অনলি বাই কনস্ট্যান্ট। কি করে দেখাবে বলো, কে কি করে দেখাবে বলো? কে বলবে? ডেরিভেটিভগুলো ইকুয়াল, তাহলে ডেরিভেটিভ ইকুয়াল হলে ফাংশন দুটোর কনস্ট্যান্ট ডিফারেন্স হবে। অনলি বাই এ কনস্ট্যান্ট এমনিতে তো ইজি কনসেপ্ট হয়ে যাচ্ছে। লেট এফ অ্যান্ড জি be two differentiable function on a comma b such that f dash x আর g dash x সমান, such that f dash x আর g dash x সমান হলো। তাহলে কি বলা আছে, দেন দে ডিফার অনলি বাই এ কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট দিয়ে ডিফার করবে। প্রমাণ বিভিন্নভাবে করা যায়, প্রমাণ বিভিন্নভাবে করা যায়। কেউ যদি বলে যে এটা ইন্টিগ্রেশন করে দিয়ে অ্যান্সার হয়ে যাবে, যে হ্যাঁ হবে। নাহলে আরেকটা রাস্তা আছে, লেট ফাই এক্স সমান সমান এফ এক্স মাইনাস জি এক্স, x belongs to open interval AB. Phi x টা হচ্ছে fx minus gx equal to this one. Let x1 আর x2 যে কোনো দুটো পয়েন্ট AB এর মধ্যে আছে, such that যে কোনো দুটো পয়েন্ট x1 এর থেকে x2 বড়। এটা A, এটা B, এইখানে একটা x1 আছে, এখানে একটা x2 আছে ধরে নাও। তাহলে দেন আমরা কি বলতে পারি, phi is differentiable on, কোথায় ডিফারেন্সিয়েবল রে বাবা? on open interval AB। তাহলে x1 x2 এর মধ্যে ডিফারেন্সিয়েবল হবে, হ্যাঁ না না? ইয়েস অর নো? তাহলে ফাইটা ডিফারেন্সিয়েবল হবে অন x1 x2 যেটা সাবসেট অফ AB। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? তাহলে এর মধ্যে ডিফারেন্সিয়েবল হবে। শুধু কি তাই? অ্যান্ড ফাই ড্যাশ এক্স এর মান কত হবে? 0 হবে ফর অল x বিলংস টু AB এর জন্য ওপেন ইন্টারভ্যাল। বা তুমি এটাও লিখতে পারো ক্লোজড ইন্টারভ্যাল x1 x2 এর জন্য সাবসেট অফ AB। তো কন্টিনিউয়াস তো অবশ্যই। তাহলে বাই মিন ভ্যালু থিওরাম,
Lagrange's, there exists xi belongs to open interval x1 x2 such that phi of x2 minus phi of x1 divided by x2 minus x1 সমান সমান phi dash যাই, yes or no? কিন্তু আমার আবার জানা আছে phi dash যাই এর মান কত, 0। তাহলে phi dash যাই এর মান 0 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো f of x phi of x2 minus phi of x1 phi of x2 minus phi of x1 সমান সমান 0। আর নিচে যেটা ছিল সেটাও তুমি লিখতে পারো x2 minus x1 এটা 0। তার মানে কি phi of x2 আর phi of x1 equal for all x1 x2 belongs to open interval AB, yes or no? তাহলে এটা কি প্রমাণ করলো, যে x1 x2 যে কোনো দুটো পয়েন্ট, কিন্তু x1 পয়েন্টের হাইট যায় x2 পয়েন্টের হাইট তাই, তাহলে এটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এমন যদি হয় তাহলে হ্যান্স আমরা কি বলতে পারি যে phi is a constant function। phi যদি কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে দেয়ারফর কনস্ট্যান্ট ফাংশন অন ওপেন ইন্টারভাল এবি, তাহলে দেয়ারফর কি বলবো phi of x গুলো তাহলে আমার সাম k হবে for all x belongs to open interval ab। এবার phi এর জায়গায় মান বসিয়ে দাও, phi এর জায়গায় মান বসালে fx minus gx ওদের মানটা তাহলে কত হবে, k হবে for all x belongs to ab। তাহলে আলটিমেটলি কি বোঝা গেল, f দে ডিফার, তাহলে দাস আমরা কি বলতে পারি, দাস বলা যেতে পারে f and g ডিফার করছে বাই এ কনস্ট্যান্ট। তাহলে যদি দুটো ফাংশনের ডেরিভেটিভ সমান হয় তাহলে ওই ফাংশনগুলো কনস্ট্যান্ট দিয়ে ডিফারেন্ট হবে, কনস্ট্যান্ট ডিফার করে। অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো, খুব ইজি হতো, কেন দেখো এফ ড্যাশ আর জি ড্যাশ যদি সমান হয় তাহলে পরের লাইনে ইন্টিগ্রেশন করা যাবে, ইন্টিগ্রেশন করলে এফ আর জি হয়ে যাবে আর ইন্টিগ্রেটিং একটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে এফ মাইনাস জি সমান সি, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা কি আমার কথা বুঝতে পারলে, আমার কথা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে পুরো অঙ্কটার জিস্ট হচ্ছে ওইটুকু, লাল কালিটা। কেন এটা ইউজ করতে পারলাম না, কারণ চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিবিলিটি, চ্যাপ্টারের নাম ইন্টিগ্রেবিলিটি নয়। তাহলে রিমেন ইন্টিগ্রেশন না জেনে তুমি এটা কি করে ইন্টিগ্রেশন করছো, আর ইন্টিগ্রেশন করলে এই টার্ম থেকে এই টার্ম যে হয় ওটা তো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো অ্যানালাইসিসের ফান্ডামেন্টাল থিওরাম ইন্টিগ্রাল ক্যালকুলাস না জেনে আমি কি করে করব, তাহলে আমার একটাই রাস্তা আছে মিন ভ্যালু থিওরাম। তাহলে মিন ভ্যালু থিওরাম ইউজ করে আমাকে এইভাবেই প্রুভ করতে হবে, যতই কোশ্চেন যেভাবেই থাকুক না কেন কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিস ওয়ান। এটা অ্যানালাইসিস, বুঝতে পারছো, ওই জন্য কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। তোমরা কি কোশ্চেন বুঝতে পেরেছো, ইয়েস অর নো? অ্যান্সার বুঝতে পেরেছো, হ্যাঁ না? পেরেছো ইয়েস অর নো? নেক্সট চলে আসো, এটা একটা ভালো কোশ্চেনের মধ্যে ছিল। তারপরে বলছে যে ফাই যদি এমন টাইপের দেখতে হয় তাহলে এফ ডবল ড্যাশ এক্স যদি নেগেটিভ হয় ফর অল এক্স বিলংস টু দিস ওয়ান প্রুভ দ্যাট ফাই ইজ ইনক্রিজিং ইন দিস ওয়ান। তাহলে এই যদি হয় তাহলে ফাইটা ইনক্রিজিং হবে। ফাই ইনক্রিজিং মানে তোমাকে পুরোটা একবার দেখাবে? কোনটা আগের মানে এটা হ্যাঁ স্যার। পুরোটা আবার কি করে দেখো, মানে স্ক্রিনশট করবে? পুরো আর দেখানো যাচ্ছে না। ঠিক আছে, হয়েছে? এই হলো পুরো, ওকে? হ্যাঁ স্যার। কন্টিনিউটি বলবো আর কখন, ডিফারেন্সিবিলিটি বলতে বলতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ডিফারেন্সিবিলিটির এই হচ্ছে মোটামুটি একটা লেভেল। এরকম যদি হয় ডেরিভেটিভটা যদি এই হয় তাহলে প্রমাণ করো যে ফাইটা ইনক্রিজিং অন দিস ওয়ান, ডিক্রিজিং অন দিস ওয়ান। 2021 সালের কোশ্চিন সত্যি কথা বলতে অনলাইনে পরীক্ষা হওয়ার জন্য জটিল ছিল।
কিন্তু তোমরা যদি তার আগের কোশ্চেনগুলো দেখো, 2020 সালের কোশ্চেনটা অনলাইনে হয়েছিল, 2020 সালের কোশ্চেনটা অনলাইনে হয়েছিল, দেখো 20 সালের কোশ্চেন, কিন্তু তখন মানে অত জটিল হয়নি। তো 2020 সালের কোশ্চেন অতটা জটিল হয়নি, মেবি, এটা অনলাইনে হয়েছিল। দেখো 20 সালের যে কোশ্চেন ছিল সেটা বলছে যে, প্রথম কোশ্চেনটা দেখো, যেটা বারবার জোর দিচ্ছি, যেটা আসার হাই চান্স আছে, এফ ডিফারেন্সিবল অন দিস ওয়ান আর এফ ড্যাশ এ লেস এফ ড্যাশ বি, সেম সাইন মেনটেন করে এটা, দেন এফ ড্যাশ এক্স অ্যাসিউম এভরি ভ্যালু বিটুইন দিস ওয়ান। বলো তো বাবা, এটা কি কোশ্চেন? ডারবক্স থিওরাম, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। তার মানে ইফ এফ ড্যাশ এ লেস কে লেস এফ ড্যাশ বি, তাহলে বলছে, প্রমাণ করতে বলছে যে অন্তত একটা সি পাওয়া যাবে যার মানটা এটা। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। আচ্ছা, এই প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রুফটা কি করবে বুঝেছিলেন না? প্রুফটা মাইক্রো জেরক্স নিয়ে যাবে, বোঝেনি তো? শিওর মানে না বুঝে পড়েছ নাকি? অলরেডি 40% রিডিউস, 30% রিডিউস করে দিন, এরকম বলতে শুরু করে দিয়েছে অলরেডি। আর নিজেও জেরক্স করতে যাচ্ছে না, ভাইকে বলছে যা ভাই একটু নিয়ে জেরক্স করে নিয়ে চলে আয়। বোন তো যাবে না, বোন লজ্জা পাবে, তো নিজে তো জেরক্স করতে যাবে না। নাকি বাবা মাকে বলছে রে বাবা, কি জানি, মা একটু আমার জন্য এটা করে আনো। বাবাকে বলছে বাবা বাজার থেকে এটা করে নিয়ে এসো। তুমি বলবে যে 40% রিডিউস করে দিতে বলেছে। তো যদি কেউ বলো যে না এটা তো স্যার বলেই দিয়েছেন আসবে, আমি কেন ব্রেন খাটাবো, আমি মাইক্রো জেরক্স নিয়ে যাব, বাথরুমে 2-3 বার যাবো, গিয়ে এটা করে নেবো। করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আসার হাই চান্স আছে। এটা আসলো না, কিন্তু ডারবক্স থিওরাম দিতে পারে। ডারবক্স থিওরামে কি পার্থক্য? ওটা তো 2023 এ পড়েছে, যেটা একটা c = 0। 2023 তো পড়িনি। ও 23 কোশ্চেন আমি পাইনি না, তাহলে আমি 22 কোশ্চেন 23 তো ছিল না? হ্যাঁ স্যার, আমরা পরীক্ষা দিয়েছিলাম 23 এ। 23 কোশ্চেনটা কই, আমাকে দাও, পাঠাও একটু। তোমরা কি 24 পরীক্ষা দেওয়ার কথা, তাই তো? হ্যাঁ স্যার। আমাকে এটা পাঠাবে তো, কোশ্চেনটা তো পেলাম না। তাহলে ওটাই এসেছিল মানে, এখন পাঠাবো? পাঠিয়ে দাও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। তাহলে এই একটা গেল, ভালো কোশ্চেন, এটারও আসার চান্স আছে। তারপরে দেখো কচি মিন ভ্যালু থিওরাম, অ্যাটলিস্ট এইগুলো তো পারবে না, কিনা সেটা পারবে না, এটা মাইক্রো জেরক্স নিয়ে যেতে হবে, এটা খুব সহজ। কচি মিন ভ্যালু থিওরাম স্টেট এন্ড প্রুফ বলেছে, তাহলে স্টেট করবে আর প্রুফ করবে। ম্যাক্সিমাম মিনিমার একটা প্রবলেম আছে, আর এটা ল্যাপিটাল রুলের অঙ্ক। উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ করার আগে লগারিদমিক নেবে, লগারিদমিক নিয়ে এটা ল্যাপিটাল রুলের অঙ্ক হচ্ছে দিস ওয়ান। তারপরে বলেছিলাম না তোমাদের যে ইনফাইনাইট সিরিজ, এইটা একটা আসার হাই চান্স আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এক্সপান্ড ই টু দি পাওয়ার এক্স অ্যাজ এ ইনফাইনাইট সিরিজ, তার মানে ই টু দি পাওয়ার, এটা মানে টেলরস থিওরাম রে বাবা, টেলরস থিওরামের এক্সপানশনটা, ঠিক আছে? তারপরে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা কি বলছে বলো তো? এই কোশ্চেনটা কি বলছে, কে বলবে? এই কোশ্চেনটা কি বলছে, কে বলবে? f from 0 to r be differentiable function such that f0 এর মান 0, f1 এর মান 2 আর f2 এর মান 1, prove that f dash c equals to 0। f টা ডিফারেন্সিয়াল ফাংশন, f0 টা 0 আর f1 এর মান 2 আর f2 এর মানটা হচ্ছে 1, আর 0 আর 2 এর মধ্যে এর ভ্যালুগুলো বের করতে বলছে।
তাহলে এফ ড্যাশ সি এর মান কত হবে? এটা 0, 1 আর 2, 0.0 আর 1 পয়েন্টে ভ্যালুটা 2 হলো, আর 2.1, তার মানে এরকম টাইপের হলো ফাংশনটা। তবেই না কোনো না কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টের ভ্যালুটা ট্যানজেন্টটা 0 হবে। ট্যানজেন্ট 0 হবে এই কথাটির মানে কি? ট্যানজেন্ট 0 হবে এই কথাটির মানে হচ্ছে যে ট্যানজেন্ট বলছি ডেরিভেটিভ 0 হবে মানে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। তাহলে এইভাবে বলে দেওয়া আছে। দুই নম্বর দিয়েছে মানে খুব তাড়াতাড়ি হওয়া উচিত। তাহলে এফ ডিফারেন্সিয়েবল, এফ ইজ ডিফারেন্সিয়েবল on 0 to and hence f is continuous, mute করো on 0, 2, fটা ডিফারেন্সিয়েবল তাহলে কন্টিনিউয়াস হবে 0, 2 এর মধ্যে হলো। তাহলে দেয়ার ফর কি পাবো? 0 আর 1। এটা কোশ্চেনটা কি ভুল আছে? কেন কি যদি এমবিটি অ্যাপ্লাই করা হয়? এমবিটি তো অ্যাপ্লাই করবো, তো এমবিটি অ্যাপ্লাই করতে গেলে 1 আর 2টা বলে দেওয়া আছে এমন 0.0, 1.1, 1.2, 2.1। তাহলে আমি যদি বলি যে এফ অফ লাস্ট পয়েন্টে, তাহলে বাই মিন ভ্যালু থিওরেম MBTH there exist C1, C belongs to 0, 2 such that f of 2 minus f of 0 by 2 minus 0 সমান f dash c। 2 মানে কত? 1, 2 মানে 1, 0 মানে 0 by 2, তার মানে হচ্ছে f dash c। তাহলে f dash c এর মানে হচ্ছে 1/2, f dash c এর মানে হচ্ছে 1/2। কিন্তু এরপরে যদি আমি আরো একবার মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করি তাহলে তো আরো একবার যদি মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করি তাহলে তো আমার ডবল ডেরিভেটিভ হবে। কোথায় ভুল হচ্ছে বলো দেখি? ভুল করেছি নাকি ঠিক করেছি? না, এটা তো আছে। ওকে, ভালো, বেশ ঠিক আছে।
তাহলে এটা ঠিক আছে, এটা এটা হয়ে যাবে। এটা কি হবে শোনো, 0 আর 1 আছে তো, বুঝে গেছি এবার। এফটা ডিফারেন্সিয়েবল ফাংশন, তাহলে দুটোর মধ্যে আমাকে বের করতে হবে। আমি বলেছি শোনো, ভালো কোশ্চেন এটা। এফটা ডিফারেন্সিয়েবল ফাংশন অন দিস ওয়ান, তাহলে দেয়ারফর এফ ইজ differentiable on f is differentiable on, বুঝেছি এবার। তাহলে বলতে পারি না 0 আর 1 এর মধ্যে and 1 আর 2 এর মধ্যে, দুটোর মধ্যে ডিফারেন্সিয়াল ফাংশন, ইয়েস অর নো? তাহলে therefore by mean value theorem Lagrange's on 0 1 and 1 2 আমরা কি বলতে পারি, there exist c1 belongs to 0 1 and c2 belongs to 1 2 such that mean value theorem অ্যাপ্লাই করলে আমি পাবো, mean value theorem অ্যাপ্লাই করলে পাবো f of 1 minus f of 0 by 1 minus 0 সমান সমান f dash c1 হলো রে বাবা। and c1 টা কোথাকার এলিমেন্ট, 0 আর 1 ওপেন ইন্টারভাল, and f of 2 minus f of 1 2 minus 1 সমান সমান f dash c2, আর c2 belongs to 1 2। বুঝেছো আমার কথা, yes or no? বাট আমার কন্ডিশনে কি আছে, বাট আমি জানি f of 1 এর মান হচ্ছে তার আগে 0, তাহলে f of 0 এর মান 0, f of 1 এর মান 2 আর f of 2 এর মান 1। তাহলে এই যদি হয় তাহলে f dash c1 তাদের মান কি হবে, f dash c1 এর মান কত হবে, কেউ একজন? f dash c1 এর মান হবে এটা 0 2, তাহলে এটা 2 মাইনাস 0.0 বাই 2, তার মানে এটা 1 না 1 না বাই 2 হবে না, সরি 1, তাহলে এটা 2, তাহলে এদের ভ্যালুটা হচ্ছে 2। বুঝেছো, এটার ভ্যালুটা 2, বোঝা গেছে, ইয়েস অর নো? আচ্ছা আর কি, and f dash c2, c2 কত হচ্ছে দেখে নাও, c2 এর মান হচ্ছে 1 আর 2, 2 পয়েন্টে কত 1 মাইনাস 2 বাই 1 দিস ইকুয়ালস টু -1, তাই তো বাবা, ইয়েস অর নো? তাহলে তুমি কি পেলে, ডেরিভেটিভ ফাংশনটা কেমন, c1 টা আগে থাকবে আর c2 পরে থাকবে। তাহলে c1 পয়েন্টের মান হচ্ছে, c1 পয়েন্টের মান পজিটিভ আর c2 পয়েন্টের মান নেগেটিভ। এটার মানে হচ্ছে c1 পয়েন্টটা পজিটিভ আর c2 পয়েন্টটা নেগেটিভ। ফাংশন এরকম, আর ফাংশন তো আবার কন্টিনিউয়াস, ডেরিভেটিভ ফাংশন এক্সিস্ট করে, তাহলে নিশ্চয়ই ওকে নিচের দিকে আসতে গেলে কোনো না কোনো একটা পয়েন্ট পেতে হবে, ক্রস করে যেতেই হবে। তাহলে সেই পয়েন্টটা যখনই ক্রস করে যাবে সেই পয়েন্টটাই হচ্ছে সি, যে পয়েন্টে ভ্যালু 0 হবে। তাহলে দাস কি পাচ্ছি আমরা, দাস আমরা পাচ্ছি f dash c2 লেস, f dash c2 মানে কত -1, সেটা লেস 0 আর লেস 2, আর এটা হচ্ছে f dash c1, হ্যাঁ না? তাহলে যেই এমন হবে সঙ্গে সঙ্গে বলবো দেয়ারফর বাই ডারবক্স থিওরেম, বা তুমি ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি বলতে পারো। তাহলে দেয়ারফর বাই ডারবক্স থিওরেম there exist c belongs to c1 c2, c belongs to c1 c2, কিন্তু c1 c2 সেটা তো আবার সাবসেট অফ 0 2, তাহলে ওর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে such that f dash c এর মানটা 0 হবে। প্রমাণ শেষ। তোমরা কি লাস্ট লাইনটা বুঝতে পারলে, ইয়েস অর নো? না বোঝোনি, না বুঝেছো? লাস্ট লাইনটা কি বুঝতে পারলে, হ্যাঁ না? তাহলে এমন কোশ্চেন, ঠিক আছে, হ্যাঁ না, ইয়েস অর নো?
এবার যখন এটাও হয়ে গেল তখন আমার মাথা এবার বনবন করে ঘুরছে, কোন অঙ্কটা, প্রথম অঙ্কটা আমি ভুল বলছিলাম, সেটাও ঠিক আছে। তাহলে সেটা কি, সেটা তাহলে আর লাগলোই না, বেকার কেন এই কোশ্চেনটা দিয়েছিল কি জানি এটা। তাহলে এটাও আমি এবার বলতে পারবো যে কি হবে, আমার তো মনে হচ্ছে এটাও আমি বলতে পারবো কি হবে। কথা বুঝতে পারছো রে বাবা? ইয়েস অর নো? বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো আমার এমনি হয়ে যাওয়ার কথা, AB0 রোল থিওরেম দিয়ে ডাইরেক্ট। কিন্তু যেহেতু এই কোশ্চেনটা এখানে দিয়েছে, ওরা কিছু একটা ভেবে দিয়েছে, তাহলে এর বিকল্প একটা চিন্তা ভাবনা কি হতে পারে আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি। আমার বিকল্প চিন্তা ভাবনাটা হঠাৎ করে মাথায় আসলো। এর বিকল্প চিন্তা ভাবনাটা এরকম হতে পারে, এরকম হতে পারে, দেখো, যে C belongs to AB, তাই তো? দ্যাট ইজ A less C less B, এটা আমার হাতে আছে। তাহলে আমরা কি জানি, F is twice differentiable on closed interval AB, তাহলে therefore F is twice differentiable on AC and CB, এদের মধ্যে তাহলে twice differentiable। তাহলে therefore by mean value theorem, Lagrange's, there exists xi1 belongs to AC and xi2 belongs to CB, such that xi1 belongs to AC, xi2 belongs to CB, such that f of C minus f of A by C minus A সমান সমান f dash xi1, আর xi1 গুলো বিলং করবে AC, তাই তো রে বাবা? দেখো ঠিক বলছি? yes or no? and এটার জন্য f of B minus f of C by B minus C, আর f dash xi2 belongs to BC নাকি CB by CB। হলো? সবাই বুঝতে পারছো? এবার যেহেতু f of A আর f of B 0, যেহেতু এগুলো 0, তাহলে therefore f dash xi1 এর মান কত হবে? f dash xi1 এর মান হবে, এখানে হবে তাহলে f of C, আর নিচে এটা তো 0, তাহলে C minus A। আমাকে এবার বলো তো f of C টা কি বলা ছিল? f of C টা পজিটিভ বলা ছিল, তাহলে f of C পজিটিভ আর C টা এর থেকে বড়, তাহলে এটা পজিটিভ। যেহেতু f of C টা গ্রেটার 0 আর C minus A গ্রেটার 0, তাহলে এটা পজিটিভ, তাই তো? and f dash xi2 কি হচ্ছে রে বাবা? f dash যেমন এটা 0, তাহলে মাইনাস f of C by B minus C, আর B minus C তো পজিটিভ, তাহলে নিচেটা পজিটিভ, আর f of C পজিটিভ, তাহলে এটা নেগেটিভ। কখন? যখন f of C টা নেগেটিভ, না f of C তো পজিটিভ, সরি, f of C পজিটিভ আর B minus C টা পজিটিভ, কিন্তু আগে নেগেটিভ থাকার জন্য এমন। তাহলে আলটিমেট কনক্লুশন হলো দাস, কি পেলাম বলো দেখি? আলটিমেট কনক্লুশন হচ্ছে যে f ড্যাশ xi2 তার তুলনায় 0 বড়, আর f ড্যাশ xi1 তার তুলনায় বড়। হ্যাঁ না? সবাই বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? yes তাহলে সঙ্গে সঙ্গে আমি বলবো হেন্স বাই ডারবুকস থিওরেম, হেন্স বাই ডারবুকস থিওরেম, ডারবুকস থিওরেম দিয়ে আমরা কি পাবো? দেয়ার এক্সিস্ট xi belongs to
কে বড় কে ছোট একটা আবার খেয়াল করার দরকার আছে। জাই ওয়ানটা তোমার থাকবে সি থেকে বি, তাহলে জাই ওয়ান আর ওইদিকে জাই টু, এরা আবার সাবসেট অফ এ বি, তাহলে দেয়ার এক্সিস্ট জাই বিলংস টু দিস ওয়ান such that, এটা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি বেসিক্যালি। এফ ড্যাশ জাই এর মান না, ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি না, এটা ডাবল জিরো, কারণ জিরো আছে তার জন্য। তাহলে এফ ড্যাশ জাই এর মান জিরো, এটা হলো প্রমাণ। এবার কি মাথা ঘুরে গেল? দেখেছো ঘাটতে ঘাটতে কত কি হতে পারে, তোমরা বুঝতে পারছো? ইয়েস অর নো? তোমরা বুঝতে পেরেছো এটা? সবাই বুঝতে পারলে? তাহলে তখন একবার বললাম যে ওটা, কিন্তু ওটাতে আমি ভুল কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি একদম পারফেক্ট বলছি, কোনো ভুল নেই, অর্থাৎ অঙ্কটা ফালতু ঘাটানো আছে। কিন্তু যদি তুমি মনে করো যে এই নিয়ম দিয়ে করবো, আমি তাহলে এই নিয়ম দিয়ে করা উচিত, এই নিয়ম দিয়ে করা উচিত। তো আমি বলছি শোনো, এই সেম প্রবলেম এফ অফ এ এর মান, ভালো করে বলছো, সেম প্রবলেম এফ অফ এ এর মান যদি জিরো আর এফ অফ বি এর মান যদি 1 করে দেয়, অন্য একটা ভ্যালু যদি করে দেয়, ঠিক, বা একটা অন্য কিছু একটা 0.1 কিছু একটা চেঞ্জ করে দেয়, তাহলে নট ইকুয়াল হবে। তখন তোমাকে এই নিয়ম দিয়েই করতে হবে, আর অন্য নিয়ম দিয়ে করতে পারবে না। সো এটা ভালোই ঘোরানো কোশ্চেন ছিল। সো এই হচ্ছে ডিফারেন্সিবিলিটির একটা মজা হচ্ছে দিস ওয়ান, তুমি এখানে অঙ্কগুলো তোমাকে এই নিয়ম দিয়েই করতে হবে। আচ্ছা আমাকে আমাকে পাঠাও রে বাবা, কই পাঠিয়েছো? হ্যাঁ স্যার পাঠিয়েছি। কোথায় পাঠিয়েছো? আপনার হোয়াটসঅ্যাপে। এরকম কোশ্চেন, একটু কোশ্চেনটা সুন্দর করে পাঠাতে হয়। পিডিএফ করা নেই? না স্যার। কোনোদিন ইচ্ছা করেনি পিডিএফ করতে? কোশ্চেনটাই তো হাতে সামনে আছে। আমার কাছে আছে, দেন পাঠাও পাঠাও, এটা আমি কি করে দেখাবো, ইমপ্রেশন খারাপ হবে, ছেলেপেলে বলে স্যার পড়বো না আর ছেড়ে দিন। কেউ পড়বে না, একদম শিওর। স্যার 2021 সালের 12 বিলটা কি করে করতে হবে একটু বলে দেবেন? 2021, 2021 2023 দেখা যাচ্ছে পরিষ্কার? এবার দেখা যাচ্ছে? স্যান্ডউইচ থিওরেম দিয়েছিল, স্যান্ডউইচ থিওরেম দিয়েছিল, তারপরে এরকম কন্টিনিউয়াস এর নেবারহুড প্রপার্টি দিয়েছিল। কন্টিনিউয়াসটা ভালোই দিয়েছিল, খারাপ দেয়নি। কন্টিনিউয়াসটা দেখলে অনেকে ঘাবড়ে যায়, অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। কন্টিনিউয়াস এর কে আবিষ্কার করেছিল এরকম বলে অনেকে। আচ্ছা একটা কোশ্চেন আমি খুব কমন পেয়ে গেছি, সেটা কি বলতো? 11 এ, ইয়েস অর নো? অপোজিট সাইন, এটা পরিষ্কার করে লিখতে হবে, এটা পরীক্ষা ছিল 2023, মানে এই কোশ্চেনগুলো আসতে পারে। এটাও একটা ভালো কোশ্চেন। এক্স সমান 0 π/2 হলে এক্স এর মানটা cos x হবে, এক্স এর মানটা cos x এর সঙ্গে সমান হবে। তার মানে ফিক্সড পয়েন্ট থিওরেম বলে একটা থিওরেম আছে, সেই থিওরেমটার অ্যাপ্লিকেশন, যে এক্স সমান cos x হবে। এটা তুমি বলতে পারো যে স্যার এটা কন্টিনিউটি, আমি যে হ্যাঁ এটা কন্টিনিউটি, তো এক্স সমান cos x হবে, এটা তো কন্টিনিউটি রেজাল্ট দেবো না? হ্যাঁ স্যার বইতে তো কন্টিনিউটিতেই করা আছে। তাহলে এটা কন্টিনিউটি রেজাল্ট দিয়েছে একটা কোশ্চেন। কন্টিনিউটি এটা, এটা তোমার আছে এসকে মাপার বইয়ের
ফিক্স পয়েন্ট থিওরাম, তার গল্প ফিক্স পয়েন্ট থিওরাম একদম করে দেওয়া আছে। এফ সি সমান সমান সি, স্যার সিদ্ধাংশু ব্যানার্জির বইতে 248 পাতায় আছে। সিদ্ধাংশুতে বলছি, এটা আছে তোমার হচ্ছে এটা হচ্ছে পেজ নাম্বার 283 মাপার বই 5-এর দাগের ওয়ার্কআউট এক্সাম্পল 5 5-এর দাগের অঙ্কটা, কিন্তু অবশ্যই সেটা এফ সি সমান সমান সি প্রমাণ করতে বলেছে। তাহলে প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট সি বিলংস টু দিস ওয়ান সাচ দ্যাট এফ সি সমান সমান সি। তো এফ সি সমান সমান সি, এবার এফ ফাংশনটা হচ্ছে কস এক্স নিতে হবে। তাহলে ওটাই মানে একটু ঘোরানো। এবার সিদ্ধাংশু ব্যানার্জির বইতে কোথায় আছে? 248 পাতায়, সেম টু সেম একই আছে। সিদ্ধাংশু ব্যানার্জির বইতে বলছে। ওকে, তাহলে এই একটা কোশ্চেন, এটা দারুণ একটা কোশ্চেন, এটা কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ না না, দারুণ না এই কোশ্চেনটা? করে দেওয়া আছে না? ইয়েস অর নো? এটা জানো তো করে দেওয়া আছে? হ্যাঁ স্যার করে দাও। খুঁজে পাবে কিনা কি জানি। আচ্ছা, যখন কোনো একটা ফাংশন এফ অফ এক্স প্লাস ওয়াই সমান সমান দিস ওয়ান, প্রুভ দ্যাট এফ ইজ ডিফারেন্সিয়েবল ইফ এফ ইজ, আচ্ছা প্রুভ দ্যাট এফ ইজ ডেরিভেবল অন আর ইফ এফ ইজ ডিফারেন্সিয়েবল অন আর। এটা মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এফ অফ এক্স প্লাস ওয়াই সমান সমান এফ এক্স ইন্টু এফ ওয়াই যদি হয়, তাহলে এফটা ডেরিভেবল হবে ইফ এফ ইজ ডেরিভেবল অ্যাট ওয়ান। পারবে করতে? পারবে করতে? তাহলে এফ ডেরিভেবল অ্যাট দ্য পয়েন্ট ওয়ান, সেখান থেকে একটা কন্ডিশন পেয়ে যাবে। এফ ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট ওয়ান, সেখান থেকে একটা কন্ডিশন পাবে। দিয়ে দেখাও যে এফটা ডিফারেন্সিয়েবল অন পুরো হোল আর। করে দেওয়া যায়, কিচ্ছু না, চেষ্টা করতে পারো। আর এটা তো ওয়ান পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস, মানে লেফট ডেরিভেটিভ রাইট ডেরিভেটিভ দেখাবে, তাহলেই হবে। ল্যাপিটাল রুলের একটা অঙ্ক দিয়েছে, কচি মিন ভ্যালু থিওরেম স্টেট এন্ড প্রুফ দিয়েছে। তারপরে দেখেছো বাবা ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন দিয়েছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স, যেটা শুরুতে আজকে বলছিলাম আইদার ই টু দি পাওয়ার এক্স নাহলে সাইন এক্স, সাইন এক্সটা আসতে পারে তোমাদের সময় আসার চান্স আছে কস এক্স, তাহলে কস এক্স পরীক্ষার সময় চলে আসতে পারে কস এক্স, নাহলে 1 + x টু দি পাওয়ার এম, ওটা আসতে পারে। তাহলে এই ই টু দি পাওয়ার এক্স চলে আসে, এটা 5 নম্বর। আমি তো বলবো এটাই আগে অ্যান্সার করো, তারপর অন্য কিছু। ই টু দি পাওয়ার এক্সটা কত পাতায় আছে সেটা আমাকে বলতে হবে, দেখেছো? টেলর থিওরেমের ঠিক পরে, মাপার বই 367 পেজ। টেলর থিওরেমের ঠিক পরেই মাপার বইয়ে 361, আমার বইতে 360 পেজ, ওয়ানের দাগেরটা। এটা আসার একটা হাই চান্স আছে। এবার ই টু দি পাওয়ার এক্স আসবে না, হয়তো সাইন এক্স বা কস এক্স ওরকম টাইপের দিয়ে দেবে। তাহলে একটা দুটো কোশ্চিন তো আমি পেয়ে যাচ্ছি, এটাও তো পাওয়া যাচ্ছে তিনটে কোশ্চিন কমন। যদি এটা তুমি আনকমন বলো তাহলে এটা একটা কমন। তাহলে 3-4টে কোশ্চিন কিন্তু কমন ছিল, 4টে কোশ্চিন কিন্তু কমন ছিল, মানে হুবহু কমন ছিল, পারা উচিত এরকম কমন কোশ্চিন। তারপরে তোমরা এই কোশ্চিনটাও তোমরা সাপ্লি পেয়েছো। ভাবো 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 কি ধরনের পড়াশোনা করেছো, বুঝতে পারছো কি ধরনের পড়াশোনা করেছো। কন্টিনিউটি নিয়ে আমি আরেকটা ক্লাস করব, পারলাম না আর। আমি এবার একটু সাজেশনটা নিয়ে বলি। সাজেশন হচ্ছে, তোমাদের পিডিএফটা আমি দিয়েও দিচ্ছি। কন্টিনিউটির ইম্পর্টেন্ট কোশ্চেন এই হচ্ছে, কন্টিনিউটির ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি, ঠিক আছে? কন্টিনিউটি আর লিমিট থেকে তো রেয়ারলি কোশ্চেন আসে, তোমরা সবাই জানো। লিমিট থেকে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে শুধু লিমিট এক্সিস্ট করবে কিনা ওই টাইপের কোশ্চেনগুলো থাকে। তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সেটার স্টেট এন্ড প্রুফ লিমিটে হতে পারে, নাহলে কন্টিনিউটি হতে পারে। তাহলে যদি লিমিটে দেয় তাহলে কন্টিনিউটি দেবে না, কন্টিনিউটিতে দিলে লিমিটে দেবে না। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। সো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা আসার হাই চান্স আছে। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে যে এই লিমিটগুলো এক্সিস্ট করবে না বা কন্টিনিউয়াস হবে না,
এই লিমিটগুলো এক্সিস্ট করবে না বা কন্টিনিউয়াস হবে না, তো বক্স এক্স কস 1/x সিগনাম ফাংশন আর 1/x সাইন এক্স এটাও সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে, আমি তো মাপার বই থেকে নিয়েছি। এটা সিকুয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে এটাও করা যেতে পারে, কিন্তু এটা এমনি নর্মাল নিয়মে করা যাবে। অবশ্যই এখানে এক্স টেন্স টু ইনফিনিটি বলা আছে, তো এক্স টেন্স টু ইনফিনিটি হলে সাইন এক্স বাই এক্স তার মান কিন্তু এক্সিস্ট করে যাবে, তাহলে এটা এক্সিস্ট করে যাবে, এটা জিরো হবে, এক্স টেন্স টু জিরো হবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। আর জিরো যদি হয় তাহলে স্যান্ডউইচ থিওরেম না, তাহলে সাইন এক্স বাই এক্স টেন্স টু ইনফিনিটিতে এটা জিরো হয়ে যাবে, যাই হোক ওটা একটা হতে পারে। তো এরকম টাইপের প্যাটার্নটা বলেছে যে এটা একটা আসতে পারে। 2 নম্বর হচ্ছে সাইন এক্স বাই এক্স এর আসার চান্স আছে স্যান্ডউইচ থিওরেম দিয়ে, চান্স আছে। আর মনোটোনের সঙ্গে লিমিটেড যে সম্পর্ক, মনোটোন ইনক্রিজিং যদি হয় তাহলে লাস্ট পয়েন্টে বি পয়েন্টে তার রাইট হ্যান্ড, বি পয়েন্ট মানে কি লেফট দিকে, তার লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, আর লেফট হ্যান্ড লিমিট কি হবে, তার সুপ্রিমের সঙ্গে সমান হবে। মনোটোন ইনক্রিজিং যদি হয় তাহলে এ পয়েন্টে শুরু পয়েন্টে তার রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, আর সেটা ইনফিমামের সঙ্গে সমান হবে। এই ধরনের রেজাল্টগুলো আসার হাই চান্স আছে, এটা আমি পরের দিন নয় বলবো একবার। আরেকটা খুব ইম্পর্টেন্ট সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে, সেটা হচ্ছে কি না, প্যাটার্নটা বলছি শুধু, যে এরকম করে দেওয়া আছে রেশনাল কিছু ইরেশনাল কিছু, বলছি এর লিমিটটা যদি এই দুটো সমান করলে যে পয়েন্টটা হবে সেখানে এক্সিস্ট করবে, তার মানে এর কন্টিনিউয়াস হলে শুধু ওই পয়েন্টটাতে ইকুয়াল করার পর যে পয়েন্টটা হবে সেটাতে এক্সিস্ট করবে, আদারওয়াইজ এক্সিস্ট করবে না। আর বাকি পয়েন্টগুলোতে এক্স সি এর মান যদি নট ইকুয়াল হয় তাহলে বাকি পয়েন্টে দেখবে এর লিমিটটা এক্সিস্ট করবে না। এটা সিমিলার টাইপ, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আসার চান্স আছে। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কন্টিনিউটির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করে কিছু প্রবলেম যেগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা এক্ষুনি তোমাদেরকে আমি একটা প্রবলেম বলছিলাম যেটা পরীক্ষায় এসেছিল, যে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান সমান এফ এক্স প্লাস এফ ওয়াই যদি হয় বা এটা গুণ যদি হয়, তাহলে দেখাতে পারবো যে এই ফাংশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর যদি এখানে প্লাস হয় তাহলে এটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে এই ফাংশনটাকে যদি পলিনোমিয়াল ফাংশন প্রুভ করে দিতে পারি তাহলে এই ফাংশনের ডিফারেন্সিয়াল অবশ্যই হবে। তো এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো এটা একটা ভালো প্রবলেম, বইতে দেখবে করে দেওয়া আছে। আর এই প্যাটার্নের লিমিটগুলো বের করা, যে বক্স এক্স প্লাস মাইনাস বক্স এক্স এর লিমিট, বা এই লিমিটটা এটা দিয়েছে পরীক্ষার সময়, এই লিমিটটা বের করা, এটা লিমিট বের করা, রেশনাল ইরেশনালের ভ্যালু আলাদা হলে তাদের লিমিট কি করে বের করতে হয় সেগুলো খুব দরকার। আর সব থেকে বড় কথা হচ্ছে যে প্রবলেমগুলো আমরা ক্লাসে আলোচনা করতাম এসকেম আবার বইয়ের এক্সারসাইজ 12 যেগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে সেইগুলোই সব করার দরকার নেই। নেভারো প্রপার্টিটা 2023 সালেও এসেছিল, মানে নেভারো প্রপার্টিটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নেবে। নেভারো প্রপার্টি রিলেটেড কোশ্চেন কিন্তু আসবেই, নেভারো প্রপার্টি ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে কন্টিনিউয়াস ফাংশন ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে বাউন্ডেড হয়, অ্যাটেইনস ইটস সুপ্রিমাম, অ্যাটেইনস ইটস বাউন্ড, এই কথাটির মানে হচ্ছে যে তার কন্টিনিউয়াস ফাংশন সবসময় বাউন্ডেড হয় না, কিন্তু কন্টিনিউয়াস মানে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ফাংশন মানে সেটা বাউন্ডেড, আর বাউন্ডেড হলে তার সুপ্রিম থাকবে ইনফিমাম থাকবে। এই ধরনের থিওরামগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে ফিক্সড পয়েন্ট থিওরাম যেটা তোমাদের এক্ষুনি বললাম, আর ইনিশিয়াল এটা মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি রিলেটেড কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো আইভিপি যদি স্যাটিসফাই করে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আইভিপি যদি স্যাটিসফাই করে আর তার নো সিম্পল ডিসকন্টিনিউটি যদি হয়, তাহলে এফ ক্যান নট হ্যাভ ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি। ফার্স্ট কাইন্ড মানে লাস্টের একটা থিওরাম, ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি থাকতে পারে না। আর মনোটোন আর কন্টিনিউয়াস যদি হয় তাহলে মনোটোন ফাংশন ক্যান নট হ্যাভ সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি। এটা মানে কি মনোটোন ফাংশনের কোন রেজাল্টে জানো, এটা যে মনোটোন ফাংশন যদি হয় তাহলে এফ অফ সি মাইনাস জিরো, এফ অফ সি প্লাস জিরো, এফ অফ সি, এইগুলো সব এক্সিস্ট করবে। তাহলে এগুলো যদি এক্সিস্ট করে তাহলে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে না। সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি মানে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এদের মধ্যে কেউ না কেউ এক্সিস্ট করছে না, তাহলে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি মনোটোন ফাংশনের ক্ষেত্রে হবেই, মানে ক্যান নট হ্যাভ সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে না, মানে লিমিট এক্সিস্ট করবে মানে ফার্স্ট কাইন্ড হবে, নাহলে জাম্প ডিসকন্টিনিউটি হবে। তাহলে মনোটোন ফাংশনের যদি ক্যান নট হ্যাভ সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি, এটা মানে হচ্ছে এইগুলো এক্সিস্ট করছে দেখাতে হবে ওই থিওরামটা, খুব ইম্পর্টেন্ট থিওরাম এটা। নেক্সট চলে আসো, এটা ছাড়াও যে মনোটোন ফাংশন দ্য সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি সেটা কাউন্টেবল, মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশনের সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কাউন্টেবল হবে।
আরেকটা থিওরেম ছিল কন্টিনিউয়াস আর ইনজেক্টিভ যদি হয় তাহলে সে স্ট্রিক্টলি মনোটোন হবে। ইনজেক্টিভ হচ্ছে কথাটি মানে কি ডিস্টিং পয়েন্ট ডিস্টিং জায়গায় যাচ্ছে, আর কন্টিনিউয়াস হবে তাহলে স্ট্রিক্টলি মনোটোন হবে, ইকুয়াল হওয়ার কোনো চান্স নেই। আর ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি স্যাটিসফাই করছে আর ইনজেক্টিভ হচ্ছে তাহলে বলবো কন্টিনিউয়াস হবে। এগুলো থিওরেমগুলো, এই মেন থিওরেমগুলো তোমাদেরকে পড়তে হবে। আর এক্স স্কোয়ারের ক্ষেত্রে ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে কিনা যাচাই করা, কন্টিনিউয়াস আর ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যালে ইউনিফর্ম কন্টিনিউয়াস হয়, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ইউজ করা ইউনিফর্ম কন্টিনিউয়াস কি করে চেক করতে হয়, কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে ইফেন্ট অনলি যদি ওই লাস্ট দুটো পয়েন্টের লিমিটগুলো বোথ এক্সিস্ট করে, তবেই কন্টিনিউয়াস ফাংশনগুলো কিন্তু ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হয় না, কিন্তু ইউনিফর্ম কন্টিনিউয়াস কখন হবে যদি তার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে। আর লিপচিস ফাংশন ইউনিফর্ম কন্টিনিউয়াস হবে সেটা একটা। আর এক্সারসাইজগুলো তো তোমাদের করতেই হবে, তবু আমি মার্ক করে দিয়েছি যে কোন কোন অঙ্কগুলো মিনিমাম করবে। এটা ছিল আমার কন্টিনিউটির মোটামুটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের কালেকশন। আরেকটা আছে ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটির ক্ষেত্রেও ইম্পর্টেন্ট কোশ্চেনের কালেকশন যদি তোমরা বলো তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে তোমাকে 2023 সালের যে কোশ্চেনটা আছে, আচ্ছা 2023 না এটা 2000 কত, ও হ্যাঁ, এইগুলোর মধ্যে কোন কোশ্চেনটা সব থেকে বেশি আসার চান্স আছে যদি কেউ জিজ্ঞাসা করো, আমি যে এই থিওরেমগুলোর মধ্যে মিনিমাম দুটো থিওরেম পরীক্ষার সময় আসবে এই থিওরেমগুলোর মধ্যে, তার মধ্যে এবার আসার চান্স আছে, সব থেকে বেশি আসার চান্স আছে যেটা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্সটা হয়তো আসবে না, কিন্তু লগারিদমিক সাইন কসের মধ্যে যে কোনো একটা আসার চান্স আছে, না হলে এটা আসবে, এটা আসবেই আসবে। আর হয় তোমার ডারবক্স থিওরেম আসবে, নাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, এই দুটোর মধ্যে যে কোনো একটা, আর রোলস থিওরেম আসবে, আর নাহলে কোচি মিন ভ্যালু থিওরেম আসবে। কোচি মিন ভ্যালু থিওরেম আসবে, টেরোস থিওরেমের প্রমাণ আসে না, কিন্তু মোটামুটি এই জিনিসগুলো আসবে। এক্সারসাইজের অঙ্কগুলো করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই প্যাটার্নের গল্পগুলো কিন্তু আসবে, মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে কি করে এগুলো প্রুভ করতে হয় সেগুলো পরীক্ষায় আসবে। আর এক্সারসাইজটা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। কোশ্চেনের লেভেল কিন্তু একটু আলাদা হচ্ছে, বুঝতেই পারছো। এর সঙ্গে আমার আরেকটা জিনিস বলা উচিত ছিল, সেটা আমি পারলাম না টাইম বের করে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা সংক্রান্ত যে গল্পগুলো আছে সেগুলো। ডিফারেন্সিবিলিটির একটা আইডিয়া দিয়ে দিয়েছি, পারলে যদি আমি কন্টিনিউটি থেকে কিছু কোশ্চেন তোমাদের বলি, তা কন্টিনিউটি থেকে আরেকদিন একটু আলোচনা করব হয়তো যদি টাইম পাই। টাইম বের করাটাই বড্ড টাফ হয়ে যাচ্ছে। যাই হোক, 2022 এর কন্টিনিউটিটা একটু করে দিন না, কয়েকটা কোশ্চেন। আজকে আর হবে না, পরের দিন, তাই তো? ঠিক আছে ঠিক আছে। স্যার বলো। 2022 সালের ডিফারেন্সিয়াবিলিটি 13 বিয়েতে একটু বলে দিন। 2022 সালের ডিফারেন্সিবিলিটি 13 বি। ডিফারেন্সিবিলিটি 13 বি মানে এই কোশ্চেনটা, হ্যাঁ স্যার। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ইউজ করে কি করে করা যাবে? ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ইউজ করে কি করে করা যাবে? তাহলে ই টু দি পাওয়ার এক্স বলা আছে, এটা মানে খুব সহজ রে বাবা, এটা খুব সহজ। এটা শুধু এফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স ধরে নেবে আর মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? তুমি বলছো স্যার বুঝতে পারছি না, আমি যে বুঝতে পারছি না এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এটাকে এক কাজ করো, 1 প্লাস এক্স লেস ই টু দি পাওয়ার এক্স লেস 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স। তুমি এক কাজ করো, এক্সট্রা মাইনাসটা ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 লেস এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে এক্স হলো, তারপরে এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 লেস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লেস ই টু দি পাওয়ার এক্স। এরকমই একটা প্রুফ ছিল না, মনে আছে? হ্যাঁ না হ্যাঁ স্যার। ছিল না? এটা আমার তো মনে হচ্ছে ছিল। হ্যাঁ এটা ছিল। তাহলে ওটাই গুণ করে দেওয়া আছে, তাহলে তুমি এটা ধরবে আর 0 আর এক্স জিরোর মধ্যে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবে, তাহলে এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ জিরো বাই এক্স জিরো মাইনাস জিরো সমান সমান এফ ড্যাশ এক্স জিরো না এফ ড্যাশ থিটা এক্স জিরো। ইয়েস অর নো? আমি যে হ্যাঁ, এই টার্মটা হবে আমার ই টু দি পাওয়ার এক্স জিরো মাইনাস 1 বাই এক্স জিরো সমান সমান এটা কত, ই টু দি পাওয়ার থিটা এক্স জিরো। ওহো, সেটা তো লগারিদমিক ছিল নাকি? হ্যাঁ বেস্ট, তাহলে এই হলো, বুঝতে পারলে? এটা থিটা এক্স জিরো এই পেলাম। তারপরে আমরা কি করছি,
ওকে, আচ্ছা এবার যদি আমি এখানে লগ নিতাম তাহলে কি হতো, লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তার মানে তাহলে এক্স হতো এদিকে, লগ নিয়েছে যেহেতু, আর এদিকে লগ ওয়ান মানে জিরো, তাহলে জিরো হতো। ঠিক আছে, ইয়েস নো? হ্যাঁ তাহলে এর ক্ষেত্রে আমি এটা লগারিদমিক নিয়ে নিচ্ছি, তাহলে লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স জিরো মাইনাস ওয়ান বাই এক্স জিরো লেস না ইকুয়াল থিটা এক্স জিরো দিয়ে ভাগ করে দাও। এবার এক্স জিরো দিয়ে ভাগ করে দাও, তাহলে জিরো লেস ওয়ান বাই এক্স লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান, এটা আসছে। তাহলে আমি এক্স জিরো দিয়ে ভাগ করে দিচ্ছি, এক্স জিরো দিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স জিরো লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স জিরো মাইনাস ওয়ান বাই এক্স জিরো ইকুয়াস টু থিটা। তারপর লাইনে বলবো থিটা তো আমার জিরো আর ওয়ানের মধ্যে আছে, থিটা যেহেতু জিরো আর ওয়ানের মধ্যে আছে তাহলে আমরা বলতে পারবো যে ওয়ান বাই এক্স জিরো লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স জিরো মাইনাস ওয়ান বাই এক্স জিরো, তার মান জিরো আর ওয়ানের মধ্যে আছে, হলো সিন্স এক্স জিরো ইজ আরবিটারি, সিন্স এক্স জিরো গ্রেটার জিরো ইজ আরবিটারি, যেহেতু এটা আরবিটারি তাহলে জিরো লেস ওয়ান বাই এক্স লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লেস ওয়ান। এবার তুমি ওই প্রুফটা করতে গেলে এবার পরপর গুণ করে দাও, এই অ্যান্সারটা আসবে। বুঝতে পেরেছো কথা, ইয়েস নো? না বোঝোনি? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। বেশ, মানে উল্টো দিক থেকে ক্যালকুলেশনটা করলাম, এটা যেহেতু জানা আছে তাহলে উল্টো দিক থেকে ক্যালকুলেশন করে প্রথমে একটু সাজিয়ে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আজকে আমি এখানেই রাখছি, কারণ আমার না পিএসসির ক্লাস চলছে, কন্টিনিউয়াসলি ক্লাস করছি, ফাঁকি মারছি না। তোমাদেরকে ফাঁকি মারতে পারি কিন্তু বাকিদেরকে কিন্তু খুব একটা ফাঁকি মারছি না, ক্লাস কিন্তু স্যার ঠিকঠাক চলছে। সাজেশনটা পাঠিয়ে দিয়েন না। সব দিয়ে দিচ্ছি, সাজেশন না ইম্পর্টেন্ট কোশ্চিন, এবার তো চাপ হয়ে যাবে। ও সাজেশন যদি না আসে তাহলে সব মারতে চলে আসবে। চলো, স্যার বলছি যে আপনার অ্যাপে যে রিয়েল অ্যানালাইসিস 2 বলে যে কোর্সটা ছিল না, হুম ওটা আমি পারচেজ করেছিলাম, কিন্তু ওখানে আপনি যে মানে আমাদের সময় যে পড়াগুলো পড়িয়েছিলেন সেই এক্সারসাইজ করে যেগুলো সলভ করিয়েছিলেন ওগুলো ওখানে সবগুলো নেই। থাকা তো কথা না, না থাকলে কি করে হবে? তো পুরানো ভিডিও দেওয়া হয়েছে তাই তো নেই। তুমি তাহলে সাপোর্টে বলো, অ্যাড করে দেবে নতুনগুলো। বলেছি সকালবেলা, বলছে যে নতুন ভিডিও দিয়েছি, কিন্তু স্যার আমি পড়ে বুঝতে পারছি ওগুলো পুরানো ভিডিও অনেক। দেখতে হবে, ঠিক আছে।